আমরা কিওয়ার্ড রিসার্চের অনেকগুলা বেসিক টার্ম সম্পর্কে জানছি, অনেক কিছু জানা হয়েছে। আজকের ক্লাস শেষে একটা ছোট্ট কুইজ টেস্ট নেব। আমাদের একটা যে আপনাদের বলছি না যায় না, আমার ক্লাসে আমি অ্যাটলিস্ট 3 থেকে 4টা কুইজ টেস্ট নেই। এটা জাস্ট ক্লাসে আপনাদের মধ্যে হবে, এটা কোনো মার্কসের জন্য কিছু না, এটা কোনো আদার্স কিছু না। আপনাদের মাধ্যমে জাস্ট জিজ্ঞেস করা যে আপনারা কতটুকু ক্লাসে জানছেন বা পড়ছেন। এটা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল যেটা আছে, আমরা আজকে এই টুলটা সম্পর্কে জানবো। এই টুলটা কিভাবে ইউজ করতে হয়, এই টুলটা ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এই প্রসেসগুলো দেখবো। সাথে সাথে আরো কিছু টুল দেখবো যেগুলো সাধারণত আমরা একটা বেসিক কিওয়ার্ড রিসার্চে ইউজ করি। এখন কথা হচ্ছে, শুধু গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে অ্যাকচুয়ালি একটা কিওয়ার্ড রিসার্চ করা যায় না, কারণ শুধু গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে রিসার্চ করলে কমপ্লিট হয় না। সো আপনাকে আদার্স কিছু টুলের ইউজ করতে হয়, আমরা ওই টুলগুলো ইউজও দেখবো। আর এখন আমাদের আরো কিছু পার্ট বাকি আছে যেটা কিনা আপনার এই কিওয়ার্ড রিসার্চের প্র্যাকটিক্যাল মধ্যে আর থিওরিটিক্যালের মধ্যে যায়, সেগুলো আজকে একটু শেষ করে তারপরে আমরা এই কিওয়ার্ড রিসার্চে যাব। আমরা গুগলের সার্চ অপারেটরের কথা বলছি। গুগলের সার্চ অপারেটরের মধ্যে আপনাদের একটা অপারেটরের কথা বলা হয়েছিল, অল ইন টাইটেল, মনে আছে? অল ইন টাইটেলের কাজটা কি একটু বলতে পারবেন কেউ? স্যার আগে একটা ব্রেঞ্চ করে কিওয়ার্ডের মধ্যে যে আপনি বলছিলেন স্যার 500 এর নিচে হলে এটা আর কি লো, 500 টু 1000 এর মধ্যে হলে মিডিয়াম এবং 1000 আপ হলে এটা। আচ্ছা, আমরা একটু অল ইন টাইটেলটা একটু দেখি। আমরা কিভাবে অল ইন টাইটেল ভ্যালুটা দেখি এটা একটু দেখি। আমরা গুগলে যাই, অল ইন টাইটেল লিখলাম। অল ইন টাইটেল লিখে মনে করেন আমি একটা লিখলাম, কমন এসইও মিস্টেকস। অল ইন টাইটেল লিখে এন্টার করলাম। এখন আমি যদি অল ইন টাইটেলটা বাদ দিয়ে দেই, এন্টার করি, একটু খেয়াল করেন, আমরা নর্মালি এভাবে সার্চ করি, তাই না? নর্মালি এভাবে সার্চ করি, কয়টা রেজাল্ট দেখাচ্ছে? 2,53,000 রেজাল্ট আসছে। তার মানে 2,53,000টা পেজ এরকম সে পাইছে, যেখানে সে পেজগুলোকে সে দেখাচ্ছে এখানে এই কিওয়ার্ডের জন্য। এখন আমরা যদি এইটার আগে অল ইন টাইটেলটা ইউজ করি, অল ইন টাইটেল ইউজ করার হচ্ছে জাস্ট অল ইন টাইটেল তারপর একটা কোলন, শেষ। এটা হচ্ছে অল ইন টাইটেলের ব্যবহার করার নিয়ম। কত দেখাচ্ছে? অনেক কমে আসছে না? আচ্ছা, বিষয়টা হচ্ছে 2,950। তার মানে 2,950টা এমন পেজ আছে যারা তাদের এই যে পার্টটা, এটা কি বলে, টাইটেল, যারা তাদের এই টাইটেলের মধ্যে এই কমন এসইও মিস্টেকস এই কথাটা ইউজ করছে। আপনি দেখেন যে কয়টা রেজাল্ট আসছে, প্রত্যেকটা রেজাল্টের মধ্যে কমন এসইও মিস্টেক এই কথাটা অবশ্যই অবশ্যই আছে। এই যে 2,950টা আসছে, 2,950টা পেজ এরকম আছে যারা তাদের টাইটেলে এই কমন এসইও মিস্টেক এটা ইউজ করছে। এটা কি অনেক ইজি হয়ে গেল না আপনার কাছে বুঝতে, যে একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে টাইটেলটা হচ্ছে অনেক বড় একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। নর্মালি আমরা তো টাইটেল দেখেই তারপর পেজে ক্লিক করে যাই ভিতরে। সো ওই টাইটেলে আমি জেনে গেলাম যে 2,950 জন লোক তারা ইউজ করছে এই কথাটা। তার মানে এইটা যদি এরকম হতো যে না অনলি 50 জন লোক ইউজ করছে, তার মানে আমার একটা ভালো চান্স ছিল, আমি একটা যদি টাইটেল তৈরি করতে পারতাম এভাবে এবং লেখা দিতাম, আমার লেখাটাও তাহলে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং আসার একটা ভালো পসিবিলিটি ছিল। তার মানে অল ইন টাইটেলটা দিয়ে আমরা একটা কম্পিটিশন লেভেলও জাজ করতে পারি। কিওয়ার্ডের একটা কম্পিটিশন, এটা আমরা অল ইন টাইটেল দিয়েও বের করতে পারি। সেম ভাবে এই জিনিসটা একটু ক্লিয়ার না, মানে কম্পিটিশন প্যাটার্নটা মানে আমরা কম্পিটিশনটা কিভাবে বের করতে পারেন? আচ্ছা, এইখানে দেখেন আমি এইখান থেকে ফার্স্ট রেজাল্ট ছিল প্রায় 2 লাখের মতো। 2 লাখ এখান থেকে যখনই আমি অল ইন টাইটেল দিয়ে সার্চ করলাম তখন রেজাল্ট আসলো মনে করেন 3,000। এখন কথা হচ্ছে 3,000টা রেজাল্ট আসার অর্থ হচ্ছে যে 3,000টা পেজ এমন পাইছেন যারা কিনা তাদের টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডটা ইউজ করছে। এখন তার মানে আমার এখানে অল ইন টাইটেল ভ্যালু হচ্ছে 3,000। এটা হচ্ছে আমি
এখন আপনাদের কালকে আমি একটা রেঞ্জ বলছিলাম যে অল ইন টাইটেল ভ্যালু যদি 500 নিচে হয় এটা হচ্ছে লো কম্পিটিটিভ, 500 থেকে 1000 এর মধ্যে হলে মিডিয়াম কম্পিটিটিভ, 1000 প্লাস হলে ওটা হাই কম্পিটিটিভ হিসেবে ভ্যালুটা ধরবো। মানেটা কোনটা? মানে ভ্যালুটা যে ভ্যালু যে এই যে ভ্যালু তো এইটা মানে এই যে আচ্ছা, এই যে এই ভ্যালু, ভ্যালুটা, হ্যাঁ আচ্ছা। এই ভ্যালুটার কথা বলছি আমি। ওই যে 500 থেকে 1000 রেঞ্জ বলছি হচ্ছে এর এই ভ্যালুর কথাটা আচ্ছা বলছি। তো এই ভ্যালুটা যদি আপনার এই রেঞ্জের মধ্যে হয় তাহলে আপনার বুঝবেন লো, মিডিয়াম বা হাই কম্পিটিটিভ। আচ্ছা এই একটা জাস্ট রেঞ্জ বোঝার জন্য। এখন কথা হচ্ছে যখন আপনারা এই জিনিসটা আইডেন্টিফাই করবেন যে এই পেজটা হাই কম্পিটিটিভ না লো কম্পিটিটিভ না মিডিয়াম কম্পিটিটিভ, এটা তো হলো একটা প্যারামিটার শুধু, এরকম আরো অনেক সার্চ অপারেটর আছে, কিন্তু আমরা সাধারণত এইটা ইউজ করি। আরেকটা অপারেটর আছে যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে অল ইন ইউআরএল। এই অপারেটরটা আছে আমরা ইউজ করি। এখন দেখেন রেজাল্ট এসে কত 2570। তার মানে 2570টা পেজ এরকম আছে যারা তাদের ইউআরএল এর মধ্যে, এটাকে কি বলে ইউআরএল বললাম বা পারমালিঙ্ক, এই ইউআরএল এর মধ্যে তারা দেখেন কমন এসইও মিস্টেক, প্রত্যেকটার মধ্যে এই কমন এসইও মিস্টেক কথাটা অবশ্যই আছে। তার মানে তারা তাদের ইউআরএল এর মধ্যে কমন এসইও মিস্টেক এই কথাটাকে আনছে। এই দুইটা প্যারামিটার মোটামুটি আমরা ইউজ করে একটা নরমাল লেভেলে হলেও কম্পিটিশন জাজ করতে পারি যে অ্যাকচুয়ালি কম্পিটিশনটা কেমন আছে। এখন কথা হচ্ছে আপনি যদি 50টা কিওয়ার্ডের জন্য অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল দেখতে চান গুগল থেকে, এটা গুগলের একটা অ্যাডভান্স একটা অপারেটর। এইটাকে যদি বারবার এন্টার দেওয়া হয় 10 থেকে 15টার পরে আপনার কাছে ক্যাপচা যাবে, বারবার ক্যাপচা যাবে। সো বেটার হচ্ছে ক্যাপচা দিয়ে যদি দিতে পারেন, দুই একবার দেওয়ার পর যদি দেখেন হাই স্মুথলি কাজ করতে পারছেন করে ফেলেন, কিন্তু একটা পর্যায়ে যে যদি বারবার অল ইন টাইটেল সার্চ করেন আপনি, তখন টানা ক্যাপচা দিতে থাকবে সে, আপনি আর সার্চ করতে পারবেন না। সো যখন অল ইন টাইটেল ভ্যালু বের করবেন একটু সময় নিয়ে বের করবেন, যে এখন 10টা করলেন না 20টা করলেন, ক্যাপচা আছে একটা ক্যাপচা দিয়ে যদি আরো 10টা পয়েন্ট করলেন, একটু ওয়েট করেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার করেন, বা হিস্টরি ডিলিট করেন, আপনার ব্রাউজারে হিস্টরি কুকিজ ডিলিট করেন আবার করেন, এইভাবে করে করবেন। এই ক্ষেত্রে যদি আমরা একাধিক ব্রাউজার ইউজ করি, যাই করেন না কেন সেম দেখাবে, কারণ আপনি তো গুগল থেকেই করছেন। আচ্ছা আমরা দেখে আসি। সো অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এই দুইটা টার্ম কি বোঝা গেছে? আমি একটা বিষয় একটু আপনাদের সাথে বলে নেই, আমি কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে যত টার্মস আছে এসইও টার্মসগুলো আগে আমি আপনাদের শেখাচ্ছি, যাতে এই টার্মসগুলো ক্লিয়ার থাকে আপনাদের। কারণ এসইওর ছোট ছোট এই টার্মসগুলো যদি আপনারা না বোঝেন তাহলে আগায় লাভ নাই, কারণ আমি পরবর্তী যখন এই টার্মসগুলো ইউজ করব কিছু বুঝবেন না, খালি এরকম মাথা নাড়বেন, এছাড়া হয়ে থাকবে না। এখন আসি একটু সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ নিয়ে একটু কথা বলি। এই যে পুরা আমরা গুগলে যখন সার্চ করি, সার্চ করার পরে এই যে স্ক্রিনটা আসে, এইটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, সংক্ষেপে এসইআরপি। অনেক জায়গায় অনেক বড় বড় ব্লগে লিখবে এসইআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, পুরো লেখে না। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে সাধারণত আমরা বাই ডিফল্ট 10টা রেজাল্ট থাকে, এটা ইচ্ছা করলে আপনি বাড়াতেও পারেন, আপনার ইচ্ছা। এখন কথা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে একটা রেজাল্টে 3টা জিনিস শো করে গুগল, প্রত্যেকটা রেজাল্টের জন্য সে 3টা করে জিনিস শো করে। দেখেন 3টা না, 3টার মধ্যে ফার্স্ট পার্ট যেটা শো করে, প্রথম যে পার্টটা এটা হচ্ছে টাইটেল বলি আমরা। সেকেন্ড যে পার্টটা শো করে এটাকে ইউআরএল বা পারমালিঙ্ক বলা হয়, কোন কোন জায়গায় ইউআরএল বলে, কোন কোন জায়গায় পারমালিঙ্ক বলে। থার্ড যে পার্টটা শো করে এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। এই 3টা পার্ট গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করে। যেহেতু গুগল এই 3টা পার্টকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে শো করে, তার মানে এই 3টা পার্টের স্পেশাল একটা ভ্যালু সে দেয়। আপনাদেরকেও এই 3টা পার্ট ভালো মতো কাজ করতে হবে বা বুঝতে হবে। টাইটেল, পারমালিঙ্ক বা ইউআরএল এবং মেটা ডেসক্রিপশন, এই 3টা পার্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে গুগল শো করে এক একটা রেজাল্টের জন্য। আচ্ছা, তো আমরা অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল এই দুটো অপারেটর বুঝলাম। এখন আমরা কিওয়ার্ড রিসার্চ শুরু করব, যে এর আগে একটা জিনিস একটু দেখি, কিওয়ার্ড ম্যাচ টাইপ। কিওয়ার্ড ম্যাচ টাইপ হচ্ছে
চার ধরনের কিওয়ার্ড ম্যাচ টাইপ, চার ধরনের কিওয়ার্ড ম্যাচ টাইপ আছে। At first, broad match. Second, phrase match. Third, exact match. Fourth, negative match. Broad match, phrase match, exact match, negative match. এইটা হচ্ছে টোটাল কিওয়ার্ড ম্যাচ টাইপ। কিওয়ার্ড ম্যাচ টাইপ বলতে গেলে আপনাদেরকে এটা বুঝতে হবে যে কোন কিওয়ার্ডটা কোন ম্যাচ টাইপে পড়ছে, এই জন্য এই জিনিসটা দেখানো। এবার যদি আমরা একটু ডিটেইলসে আসি, ব্রড ম্যাচ কিওয়ার্ড যদি বলি, মনে করেন একটা কিওয়ার্ডের উদাহরণ দেন, একটা কিওয়ার্ডের কথা বললাম, লার্ন এসইও, এইটা হচ্ছে আমার কিওয়ার্ড। লার্ন এসইও, এইটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটাকে যদি আমি থার্ড ব্র্যাকেট সাইনের মধ্যে দেখাই, কোন কিওয়ার্ডকে যদি আমি থার্ড ব্র্যাকেট সাইনের মধ্যে দেখাই, তার মানে এটা হচ্ছে একটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যেটাকে থার্ড ব্র্যাকেট সাইন দিয়ে এক্সাক্ট ম্যাচটা প্রকাশ করা হয়। থার্ড ব্র্যাকেট সাইন যদি নাও দেন, নরমালও যদি আপনি এইভাবে রাখেন, এটা তো এক্সাক্ট ম্যাচ বলতে কি যেটা আছে এটাই তো, এটা তো কোনো চেঞ্জ করিনি, তাহলে এটা এক্সাক্ট ম্যাচ অবস্থায় আছে। এই বিষয়টা একটু ভালোভাবে বুঝেন। যদি কোনো পার্টের সমস্যা হয়, আমি খুবই স্লো যাই, আমি কোনো দ্রুত যাই না, যদি কোনো পার্টের সমস্যা হয় বলেন। তাই থার্ড ব্র্যাকেটটা না থাকলেও এটা এক্সাক্ট ম্যাচই, কারণ ওটা তো আমি চেঞ্জ করছি না, যেমন কিওয়ার্ড ওটাই আছে, চেঞ্জ করছি না। এখন যদি আমি এটাকে এইভাবে লিখি, হাউ টু লার্ন এসইও, এখানে লিখলাম আমি হাউ টু লার্ন এসইও। আমার মেইন কিওয়ার্ড কি ছিল? লার্ন এসইও, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। আমি লিখলাম হাউ টু লার্ন এসইও। এখন তাহলে এটা কোন ম্যাচ টাইপে পড়ছে? এইটা পড়ছে ফ্রেজ ম্যাচ টাইপে। ফ্রেজ ম্যাচ টাইপে কেন পড়ছে একটু বলি, একদম সহজে মনে রাখবেন এই জিনিসটা, মানে কোনো পেঁচাপেচি করবেন না, একদম ইজিতে মনে রাখবেন। আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে লার্ন এসইও, তাই না? আপনি এই লার্ন এসইও কে পাশাপাশি রেখে এর আগে অথবা পরে কিছু অ্যাড করে যদি কোনো কিওয়ার্ড তৈরি করেন, ওটাই ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। সোজা কথা, লার্ন এবং এসইও আপনার যে মেইন কিওয়ার্ডটা সেটা এক জায়গায় থাকতে হবে, এর আগে পরে যা দেন কোনো প্রবলেম নেই। আপনার মেইন কিওয়ার্ডটাকে এক জায়গায় রেখে এর আগে অথবা পরে কিছু অ্যাড করলে যে কিওয়ার্ড তৈরি হয় একটা, ওটা হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। বোঝা গেছে? ইজি এসইও লার্নিং। এইখানে আপনার মেইন কিওয়ার্ড ছিল লার্ন এসইও, কিওয়ার্ড কি চেঞ্জ হয়ে গেছে না? আগে এসইও চলে আসছে না? এই ক্ষেত্রে হচ্ছে আপনার যদি এটাও বলতো আমি এসইও কোর্স, তাহলে এইটাও একটা ব্রড ম্যাচ কিওয়ার্ডের উদাহরণ। কেন? আপনার মেইন যে কিওয়ার্ডটা ছিল লার্ন এসইও, এর যে কোনো একটা অংশ যদি কোনো একটা লেখার মধ্যে থাকে, ওইটাই একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে আসবে। এইখানে এই এসইও অথবা লার্ন যে কোনো একটার মধ্যে যদি থাকে, তাহলে এটা ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবে আসবে। দুইটাই যদি থাকতো স্যার? থাকতো, সমস্যা কি? যেমন এখানে তো দুইটাই আছে, এসইও আছে, লার্ন আছে, তো এই দুটো তো একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। কিন্তু কথা হচ্ছে দুইটা যদি পাশাপাশি থাকতো এবং সেম যেভাবে থাকতো, আইএনজিটা যুক্ত না না, যদি
এখানে যদি মনে করেন আইডি নাই, আচ্ছা এসইও লার্ন মনে করেন শুধু আছে, তারপরেও এটা ব্রড ম্যাচ, কারণ আমার মেইন কিওয়ার্ড তো এসইও লার্ন না, মেইন কিওয়ার্ড হচ্ছে লার্ন এসইও। একটু টেম্পারিং সোজা কথা, কোনো রকম চেঞ্জ যদি আপনি করেন তখন এটা ব্রড ম্যাচ পড়বে, কিন্তু কথা হচ্ছে আমার মেইন কিওয়ার্ডটাকে পাশাপাশি রেখে এর আগে বা পরে কিছু অ্যাড করলে কি হবে? ফ্রেজ ম্যাচ। আর মেইন কিওয়ার্ডের যে কোনো অংশ নিয়ে অথবা মেইন কিওয়ার্ডটাকে চেঞ্জ করে যদি কোনো একটা তৈরি করি, ওইটাই হচ্ছে ব্রড ম্যাচ। এইগুলা কি বোঝা গেছে? যা যা বললাম এতক্ষণ আমি, যে ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ। ফ্রেজ ম্যাচ এইটাকে প্রকাশ করা হয় বা এটাকে, এটার সিম্বল হচ্ছে এটা। ব্রড ম্যাচের কোনো সিম্বল নাই, ফ্রেজ ম্যাচের সিম্বল হচ্ছে এটা, মানে ইনভার্টেড কমা। হ্যাঁ, ফ্রেজ ম্যাচের। এখন যদি এরকম বলি, কোনটা? ব্রড ম্যাচ। আচ্ছা, ব্রড ম্যাচটা হচ্ছে এরকম যে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে লার্ন এসইও। এখন আমরা এইখানে দেখেন শুধু একটা কিওয়ার্ড পাইলাম এরকম, এসইও কোর্স। এখানে কিন্তু লার্ন কথাটা নাই, টোটালি নাই, শুধু আছে এসইও আছে। তার মানে আমার মেইন কিওয়ার্ডের কিছু অংশ তো আছে, মেইন কিওয়ার্ডের কিছু অংশ যদি থাকে ওইটাই আপনার ব্রড ম্যাচে পড়বে, বা পুরোটাও থাকতে পারে, কিন্তু পুরোটা থাকলে যদি হুবহু সেম পুরোটা থাকে তাহলে কিন্তু আবার ফ্রেজ ম্যাচ চলে যাবে। আচ্ছা, এখন মনে করেন যদি এরকম একটা থাকে, নেগেটিভ ম্যাচ হচ্ছে আমার যে কিওয়ার্ডটা, আমি মেইন কিওয়ার্ড যেটা, ওর সাথে টোটালি কোনো মানে কোনো মিল থাকবে না, ডিফারেন্স, টোটাল ডিফারেন্স। যেমন এখানে ছিল আমি লার্ন এসইও হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, অথচ আমি এখানে দেখাচ্ছি ইংলিশ লার্নিং কোর্স, এটা তো টোটাল ডিফারেন্ট। এসইও আর ইংলিশ লার্নিং কোর্স তো এক না, এটা হচ্ছে নেগেটিভ ম্যাচ। আচ্ছা, এটা শেষ হয়ে গেল আমাদের সার্চ অপারেটর দেখলাম। অ্যাঙ্কর টেক্সট, অ্যাঙ্কর টেক্সট নিয়ে একটু কথা বলি। অ্যাঙ্কর টেক্সট বলতে এটা আপনারা সব সময় দেখেন, সব সময় এটা আপনারা ওয়েবের মধ্যে পান। বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা লেখা যার উপরে মাউস হোভার করলে একটা হাত চিহ্ন চলে আসে, ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে নিয়ে চলে যায়, ওইটাকেই বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। সেটা একটা লেখা হতে পারে, যে কোনো একটা কিওয়ার্ড হতে পারে, নরমালি একটা আপনার ক্লিক হেয়ার বা গো হেয়ার এই টাইপের কথাও থাকতে পারে। এখন কথা হচ্ছে এইটা অ্যাঙ্কর টেক্সটটা অ্যাকচুয়ালি করা হয় যেটা, সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা কিওয়ার্ডের পেছনে একটা লিংক দেওয়া হয়, একটা লিংক জুড়ে দেওয়া হয় একটা সাইডের বা একটা পেজের, যে লিংকে ক্লিক করলে বা যে কিওয়ার্ডের উপর ক্লিক করলে আপনাকে ওই পেজে নিয়ে যাবে। এই অ্যাঙ্কর টেক্সটের উদাহরণটা সবচেয়ে বেশি দেখা যায় কোথায় বলতে পারবেন? উইকিপিডিয়াতে, রাইট? কারণ উইকিপিডিয়াতে গেলে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে অ্যাঙ্কর টেক্সট করা থাকে। তবে মজার বিষয় হচ্ছে এটা, উইকিপিডিয়ায় যে অ্যাঙ্কর টেক্সটটা করে এটা হচ্ছে ওরা ইন্টারনাল লিংকিং করে। উইকিপিডিয়াতে এমনকি জীবনে দেখছেন যে না ওদের ওই অ্যাঙ্কর টেক্সটটা ক্লিক করছেন উইকিপিডিয়ার বাইরে নিয়ে গেছে কোথাও? ইম্পসিবল, অলওয়েজ উইকিপিডিয়ার অন্য একটা পেজে নিয়ে গেছে। ওরা সব যা করে ইন্টারনাল লিংকিং করে, এবং যেটা ওয়ার্ল্ড বেস্ট প্র্যাকটিস। কিন্তু আমরা এই বেস্ট প্র্যাকটিসটা করতে ব্যর্থ হই, কারণ আমাদের রিজন আছে অনেকগুলো, পরে বলি, রিজনগুলো পরে আসে বলবো। সো অ্যাঙ্কর টেক্সটটা কি বোঝা গেছে? এটা আমরা প্র্যাকটিক্যাল দেখবো, জাস্ট আমি টার্মটা বলে রাখলাম যে অ্যাঙ্কর টেক্সটটা আবার পুনরায় বলবেন। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে মনে করেন আমার একটা কিওয়ার্ড আছে এরকম লার্ন এসইও, হ্যাঁ, আমি একটা লেখা লিখছি, একটা আর্টিকেল লিখছি, তার মধ্যে আমার একটা কিওয়ার্ড হচ্ছে লার্ন এসইও। এখন এই কিওয়ার্ডটাকে আমি অ্যাঙ্কর টেক্সট করলাম। অ্যাঙ্কর টেক্সট মানে এই কিওয়ার্ডটাকে আমি এর নিচে একটা লিংক তৈরি করলাম, যে এই কিওয়ার্ডে গেলে মনে করেন এই একটা সাইটের অ্যাড্রেস, আপনি নরমালি এই সাইট দেখতে পারবেন না বা ইউআরএল আপনি দেখবেন না, আপনি দেখবেন লার্ন এসইও লেখাই, কিন্তু যখন এরপর মাউসটা আনবেন একটা হাতের মতো চিহ্ন চলে আসবে, আপনি এখানে ক্লিক করতে পারবেন, ক্লিক করলেই তখন সে আপনাকে এই সাইটটাতে নিয়ে চলে যাবে। এইটাকে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করা বলে, মানে একটা কিওয়ার্ড বেস করে ওর নিচে একটা লিংক অ্যাড করে দেয়। হ্যাঁ, আর এক জায়গায় হতে পারে, সেটা হতে পারে আপনার নিজের পেজে হতে পারে, ডিফারেন্ট পেজেও হতে পারে, বা ডিফারেন্ট সাইডেও হতে পারে। হ্যাঁ
হ্যাঁ, কিন্তু ইমেজের ক্ষেত্রে অ্যাঙ্কর টেক্সট করা কখনো গুড প্র্যাকটিস না, এটা ঠিক না। আচ্ছা, কারণটা হচ্ছে ইমেজে সাধারণত আমরা যখন দেখি, ইমেজে আমরা ক্লিক করি একটা উদ্দেশ্যে, ইমেজটা বড় করে দেখার জন্য। সেখানে যদি ক্লিক করার পর দেখি আমার সে আরেক পেজে নিয়ে গেছে, আমার মেজাজ তখনই খারাপ লাগে। এটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক। টেক্সটে ক্লিক করি আমরা এই জন্যই যে এই টেক্সটটা সম্পর্কে মনে করেন আমি জানি না, একটু জানার জন্য বেশি। কিন্তু ইমেজে জানার জন্য ক্লিক করি, ইমেজে ক্লিক করি ইমেজটা বড় হবে, আমি একটু ভালোভাবে দেখতে পাবো এই জন্য। আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটকে কিভাবে ইফেক্টিভলি ইউজ করা যায়? কারণ অ্যাঙ্কর টেক্সটের আলাদা একটা ভ্যালু আছে। কোনো কিওয়ার্ডে যদি অ্যাঙ্কর টেক্সট আপনি করেন, ওই কিওয়ার্ডের ভ্যালু গুগলের চোখে একটু হলেও বেড়ে যায়। সো এই অ্যাঙ্কর টেক্সটটাকে যেহেতু একটা পাওয়ার আমার, এই পাওয়ারটাকে কিভাবে ইউজ করব এই জিনিসটা আমার বুঝতে হবে। বিষয়টা এরকম যদি বলি, তাস খেলা সবাই পয়েন্ট, কার্ড খেলতে সবাই পয়েন্ট, আশা করি এখানে যারা আছেন। কার্ডের মধ্যে এরকম কিছু কার্ড থাকে যেগুলোর স্পেশাল কিছু পাওয়ার থাকে, তাই না? যে কোনো প্রত্যেকটা খেলায় কিন্তু কার্ডের কিছু পাওয়ার থাকে। সো ওই কার্ডগুলোকে কিন্তু আমরা এই জন্য ইউজ করি যাতে অসময়ে এই কার্ডগুলো আমরা সাপোর্ট দিয়ে আমাকে ওইখান থেকে কিছু হলেও বেশি বেনিফিট এনে দেবে। অ্যাঙ্কর টেক্সটে হচ্ছে সেম এরকম একটা জিনিস, যে আপনি একটা আর্টিকেল লিখছেন, 1000 বা 2000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছেন, তার মধ্যে 2টা বা 3টা অ্যাঙ্কর টেক্সট করেছেন। কেন করেছেন? কারণ ওই কিওয়ার্ড গুলোকে আপনি গুগলের চোখে স্পেশাল হিসেবে হাইলাইট করতে চান, যে তুমি আমার এই পেজটাকে ওই কিওয়ার্ড গুলোর জন্য স্পেশাল ভাবে ভ্যালু দাও তুমি। এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের একটা বড় বেনিফিট। সো এইখানে দেখেন, এখানে কি বলছে, your anchor text keyword and the target page should be relevant। এই কথাটা মাস্ট মনে রাখতে হবে এবং করতে হবে। যদি এই কথার ব্যতিক্রম কিছু করেন তাহলে আপনাকে কোনো কথা নেই, গুগল যে ভ্যালু দিত, ভ্যালু তো দিবেই না, এক্সট্রা আপনাকে পেনাল্টি দিবে। কেন দিবে বলি, আপনার পেজে আপনি একটা অ্যাঙ্কর টেক্সট করেছেন লার্ন এসইও লিখে, তার মানে লার্ন এসইও তে যদি কেউ ক্লিক করে সে অবশ্যই মনে মনে আশা করবে আমি এসইও রিলেটেড বা এসইও শেখা যায় এমন কোন একটা পেজে অবশ্যই যাব। কিন্তু তাকে যদি আপনি লার্ন এসইও তে ক্লিক করলে তাকে যদি আপনি নিয়ে যান একটা ইংলিশ ট্রেনিং কোর্স বা একটা আদার্স কোচিং কোর্স বা আদার্স যে কোনো একটা সাইডে নিয়ে যান যেটা কিনা এসইও রিলেটেড কিছু নাই, তার কি অবশ্যই মেজাজটা খারাপ হবে। সে অবশ্যই এটা একদম পুরো দেখবে যেটা একটা ফেক একটা জিনিস। তখন হচ্ছে এই যে কাজটা করলেন, এটা ইরিলেভেন্ট সাইডে তাকে নিয়ে গেলেন, এতে নেগেটিভ ইমপ্যাক্ট করে, হিউজ নেগেটিভ ইমপ্যাক্ট করে সাইটের জন্য, এবং যে কারণে গুগল আপনার সাইটকে খুব ভালো মতো পেনাল্টি দেওয়ার জন্য যথেষ্ট। এটা অ্যাঙ্কর টেক্সট যখনই করবেন, অ্যাট ফার্স্ট মনে রাখতে হবে আমি যে পেজকে রেফার করছি, যে কিওয়ার্ড দিয়ে রেফার করছি, এই দুইটার মধ্যে যেন মিল থাকে। এই দুইটার মধ্যে আমি এখানে যে কিওয়ার্ড দিয়ে রেফার করছি, বিষয়টা এরকম, আমি এখানে তাকে অ্যাঙ্কর টেক্সট করলাম আম দিয়ে, সে আম কি জানে না, আমি ক্লিক করলে তাহলে তাকে আমি আমের পেজেই নিয়ে যাব, কিন্তু তাকে আমি আমে ক্লিক করলাম নিয়ে গেলাম আপনার কাঁঠালের পেজে, এটা টোটালি ডিফারেন্স হয়ে গেল। যদি বলবেন দুটাই তো ফুড স্যার, ওকে ফাইন, ফুড কি কিন্তু দুটো তো ডিফারেন্ট, সে তো জানতে চাইছে আম সম্পর্কে, সে তো কাঁঠাল সম্পর্কে জানছে না। এই কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার রাখেন যে অ্যাঙ্কর টেক্সট যখন করবেন মেইন টার্গেট হবে সেম রিলেভেন্ট পেজে তাকে নিয়ে যাবেন, ডিফারেন্ট পেজে যেন তাকে না নিয়ে যান। Try to use anchor text with highly related and ranked page। বিষয়টা এরকম, আপনার একটা সাইট আছে, আপনার একটা পেজ আছে, ওই পেজে আপনি ইউজার আসছে, মনে করেন আপনার এখানে একটা ইউজার আসছে, ইউজারটাকে আপনি বললেন যে আপনি এই সুবিধার জন্য আসছেন আমার কাছে, মনে করেন আপনি একটা এইখানে একটা শপ দিয়েছেন, এই শপের মধ্যে আপনি ভালো টি শার্ট বা জিন্স এগুলো সেল করেন। এখন একটা কাস্টমার আসছে আপনার কাছে, কাস্টমারটা আসার পরে কাস্টমারটা একটা প্রোডাক্ট দেখছে আপনার কাছে, দেখতে 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 এক কর্নার দিকে আপনি একটা সুন্দর একটা ছোট্ট একটা ব্যানার লিখে রাখছেন। ব্যানার এটা বলছেন যে আমার কাছে এই কোয়ালিটির জিন্স আছে, কিন্তু আপনার যদি নতুন একটা ভালো ব্র্যান্ডের কথা বলুন যে এই কোয়ালিটির জিন্স আপনার দরকার হয়, তাহলে আপনি একটু কষ্ট করে এই পাশের এত নাম্বার দোকানে যান, ওইখানে গেলে আপনি এই কোয়ালিটির জিন্সগুলো সবচেয়ে ভালো পাবেন। বিষয়টা হচ্ছে এইটা যে আপনি
আপনারই দোকানের একটা কাস্টমারকে কেন শুধু শুধু পাশের আরেকটা দোকানের রেফারেন্স দিয়ে সেখানে পাঠাবেন? দুইটা কারণ। এক, আপনি নতুন, আপনি এখনো নিজেকে সেভাবে ট্রাস্টেড পারসন হিসেবে তৈরি করতে পারেন না। আপনার সাইডে আপনি কন্টেন্ট দিয়েছেন বা আপনার সাইডে আপনি লেখা দিয়েছেন, আর্টিকেল দিয়েছেন, সেটা ইউজার পড়তে আসছে, কিন্তু আপনি করলেন কি, ইউজারকে ওই আর্টিকেলের পাশাপাশি নিচে এসে আরেকটা লিংক দিলেন এরকম যে তুমি যদি এই আর্টিকেল সম্পর্কে বা এই যে টপিকটা নিয়ে আলোচনা করছি এটা নিয়ে যদি আরো অ্যাডভান্স লেভেলে জানতে চাও তাহলে তুমি একটু কষ্ট করে ওই সাইডে যাও। এখন যে সাইডে তাকে যাওয়ার কথা বললেন ওই সাইটটাও যদি আপনার মতো একটা ভাঙাচুরা সাইট হয়, নতুন সাইট হয়, তাহলে কোনো লাভ পাবে ইউজার? কখনো না। কিন্তু ওই সাইটে যদি সে যখন ভিজিট করবে, সে যদি দেখে থাকে আপনি একটা উইকিপিডিয়ার একটা পেজ রেফার করেছেন, সে অনায়াসে ট্রাস্ট করবে ওই পেজটাকে, যে যাক আমি এক জায়গায় গেছিলাম একটা পেজে, সে আমাকে একটা পেজ রেফারেন্স করেছে, যে পেজটা অনেক অথরিটি লেভেলে একটা পেজ এবং আমরা জানি এটা। সো অনলি সেই সব পেজকেই রেফার করেন বা সেই সব পেজের সাথে অ্যাঙ্কর টেক্সট তৈরি করেন যেসব পেজগুলো হাই অথরিটি পেজ, যেসব পেজে গেলে ইউজাররা বুঝতে পারবে যে না এই পেজটা নতুন, ঠিক আছে, এই পেজটা সব ইনফরমেশন দিতে পারেনি, ঠিক আছে, কিন্তু সে আমাকে ভুল দেখায় না, সে আমাকে ভালো মতো আরেকটা ভালো জায়গায় রেফারেন্স দিয়েছে যেটা কিনা আমার জন্য হেল্পফুল হয়েছে। সো সেকেন্ড টাইম ওই ইউজার আপনার পেজে আসতে কোনো দ্বিধাবোধ করবে না, বা আপনার যে সাইটটা আছে ওই সাইটটাকে সে ট্রাস্ট করা শুরু করবে যে এ লোক নিজের যতটুকু ইনফরমেশন যদি পুরা না দিতে পারে কোনো প্রবলেম নাই, এই ভালো জায়গায় একটা রেফারেন্স দিয়ে দেয় যেটা কিনা আমার খুঁজে বের করতে ঝামেলা হতো, কিন্তু এ সেই জিনিসটা করে আমাকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছে। তার মানে কিন্তু যে কাস্টমারটাকে আপনি আপনার দোকান থেকে বলে দিলেন যে আমার দোকানে এই জিনিসটা ভালো নাই, পাশের এই দোকানটা আছে, সে কিন্তু পরবর্তী সময়ে এই মার্কেটে আসলে আপনার দোকানে একবার হলেও ভিজিট করবে সে, কারণ জানে যে আপনার দোকানে যদি ভালো জিনিস না থাকে আপনি তাকে রেফার করে পাশের দোকানে পাঠিয়ে দেন, তার মানে আপনি ভালোটা দেওয়ার চেষ্টা করেন, সোজা কথা। সো এই জিনিসটাকে বোঝা গেছে যে অ্যাঙ্কর টেক্সট আমরা কোন ধরনের পেজের সাথে করব। একেবারে হাই রিলেটেড বা এবং অথরিটি লেভেলের যে টপ লেভেল পেজগুলো আছে তাদের সাথে অ্যাঙ্কর টেক্সট করার ট্রাই করুন। ভ্যারি ইওর অ্যাঙ্কর টেক্সট, মিক্স ইট উইথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক। অ্যাঙ্কর টেক্সট করার কথা বলা হচ্ছে এখানে যে তুমি অ্যাঙ্কর টেক্সট করবা, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র এক্সটার্নাল লিঙ্ক করো না বা শুধুমাত্র ইন্টারনাল লিঙ্ক করো না। একদম শর্টলি বলি, ইন্টারনাল এক্সটার্নালটা বলি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আমারই সাইডের আদার্স পেজের সাথে লিঙ্ক করা, এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমার সাইডের মধ্যে না, আমার সাইট থেকে বের হয়ে যে অন্য কোনো সাইডের সাথে লিঙ্ক করা, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তার মানে এখানে এটা বলা হচ্ছে যে তুমি অ্যাঙ্কর টেক্সট করবা, ঠিক আছে, কিন্তু তুমি ট্রাই করো শুধু নিজের সাইডে রেফারেন্স দিও না বা শুধু বাইরের সাইডে রেফারেন্স দিও না, কিছু নিজেরও দাও কিছু বাইরেরও দাও, মিক্স করে দিও। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। কিন্তু তার থেকেও বড় গুড প্র্যাকটিস হচ্ছে যদি আপনি ইন্টারনাল লিঙ্কিংটা ভালো মতো করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এটা, আমরা নিজেরা একটা আর্টিকেল দিতেই সময় লাগাই 1 মাস, অত সোর্স পাবো কই যে ইন্টারনাল লিঙ্ক করবো যে আরেকটা পেজের সাথে? আমার তো সেম টপিকে কথাবার্তা বলতে হবে, তাহলে পাবো কোথায়? একটা আর্টিকেল লিখলেই আমাদের খবর হয়ে যায়, আর আর্টিকেল পাবো কই যার সাথে লিঙ্ক করবো? হাতে গুনে দেখা গেল আমার টোটাল সাইটে 10টা আছে আর্টিকেল, এন্ড 10টা আর্টিকেলের সাথে কয়বারই বা লিঙ্ক করবো? 10 বারই লিঙ্ক করি, আর কত? সো ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় যেটা, আমরা যথেষ্ট পরিমাণে রিসোর্স দিতে পারি না, যথেষ্ট পরিমাণে কন্টেন্ট দিতে পারি না, তাই ইন্টারনাল লিঙ্কিং আমরা করতে পারি না, বাধ্য হয়ে এক্সটার্নাল লিঙ্কিং করতে হয় আমার। আচ্ছা, ডোন্ট অলওয়েজ ইউজ ইউর বেস্ট কিওয়ার্ড অ্যাজ অ্যাঙ্কর টেক্সট। আমি একটা আর্টিকেল লিখছি, আর্টিকেলের টাইটেলটা হচ্ছে এরকম যে হাউ টু লার্ন এসইও উইদিন 7 ডেজ, এটা হচ্ছে আমার আর্টিকেল টাইটেল। তার মানে আমার যে ইউজার বেস আসছে তারা যখন আমার পেজে ভিজিট করবে তারা চিন্তা করেই আসছে যে এই পেজে আসলে কিভাবে এসইও শেখা যায় 7 দিনের মধ্যে, তার একটা ভালো টিপস পাবে তারা, বা একটা কৌশল আমি জানিয়ে দেব। এখন এইখানে আমার মেইন কিওয়ার্ড কি? হাউ টু লার্ন এসইও বা লার্ন এসইও, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এখন আমি জানি যে আমার এই পেজের মেইন কিওয়ার্ড হচ্ছে হাউ টু লার্ন এসইও। সো আমি যদি এই হাউ টু লার্ন এসইও দিয়ে আমার আরেকটা আর্টিকেল লিখলাম হাউ টু লার্ন এসইও ইজিলি, এই দিয়ে একটা আর্টিকেল আমার লেখা আছে, আরেকটা পেজে আমার নিজের সাইডে একটা লেখা আছে। আমি করলাম কি, এই হাউ টু লার্ন এসইও ইজিলি দিয়ে একটা অ্যাঙ্কর টেক্সট বানিয়ে দিলাম,
আমার ওই আরেকটা পেজের সাথে। করতেই পারি, আমি করতে পারি না তা না, কিন্তু এইখানে এটা বলা হচ্ছে অলওয়েজ আপনি আপনার মেইন কিওয়ার্ড দিয়ে সবসময় এটা করবেন না। করবেন না কেন? গুগল তাহলে এটা খারাপ নেগেটিভ চোখে দেখে। দেখে এই জন্য যে তুমি কথা নেই বার্তা নেই, তুমি তোমার সাইডেই খালি লিঙ্ক করার জন্য তোমার মেইন কিওয়ার্ডটাকে আমার চোখে দেখানোর জন্য বারবার তুমি মেইন কিওয়ার্ডটাকে ফোকাস করো। এটা ঠিক না। গুগল এটা বলে যে বারবার তুমি তোমার মেইন কিওয়ার্ডটাকে আমার চোখে বড় করার জন্য তুমি বারবার ফোকাস করো ওটাকে, এটা ঠিক না। সো কি করতে পারেন তাহলে? মিক্স করেন। মাঝে মাঝে আপনি ক্লিক হেয়ার দেন, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে আপনি এলএসআই ভার্সন ইউজ করেন, মেইন কিওয়ার্ড যেটা আছে ওইটারই এলএসআই ভার্সন ইউজ করেন, মানে একটু চেঞ্জ করেন কিওয়ার্ডটাকে, চেঞ্জ করে তারপর ইউজ করেন, যেটা কিনা গুগলের চোখেও ফেয়ার এবং আপনাকে সে ওর জন্য ভালো র্যাঙ্ক দিবে। এটা একটু বুঝতে পারি না। আমার একটা কিওয়ার্ড আছে এখানে, মনে করেন লার্ন এসইও, এটা নিয়ে আমরা একটা আর্টিকেল লিখছি। এখন আমি বলছি আমার কথা অনুযায়ী যদি ধরা হয়, আমি বলছি তাহলে আপনি যদি একটা অ্যাঙ্কর টেক্সট আপনার পেজে করেন, লার্ন এসইও দিয়ে একটা অ্যাঙ্কর টেক্সট করতে পারলে ওই পেজটা আরো ভালো অপটিমাইজ হবে ওই লার্ন এসইও কিওয়ার্ডের জন্য। আচ্ছা, কিন্তু গুগল বলতেছে এটা যে তুমি বারবার তোমার কিওয়ার্ড যে লার্ন এসইও, এই জিনিসটা আমাকে বোঝানোর দরকার নাই, আমি বুঝে নেব। কারণ তুমি টাইটেলে লার্ন এসইও রাখতেছো, মেটা ডেসক্রিপশনে লার্ন এসইও রাখতেছো, ইউআরএল এর মধ্যে লার্ন এসইও রাখতেছো, লেখার মধ্যে তো লার্ন এসইও কথাটা আছে, তারপরে আবার অ্যাঙ্কর টেক্সটও করছো তুমি এটাকে। তো এত প্রেসার দেওয়ার আমাকে দরকার নেই, আমি জানি যে তোমার জন্য এটা মেইন কিওয়ার্ড। গুগল বলে এটা। সো আপনার তখন করা উচিত কি, এই যে লার্ন এসইও আছে এটাকে চেঞ্জ করে ইউজ করা উচিত। যদি অ্যাঙ্কর টেক্সট করেনও চেঞ্জ করে করেন। কিভাবে চেঞ্জ করতে পারেন? লার্ন এসইওটাকে চেঞ্জ করেন, এটাকে শুধুমাত্র লার্ন এসইও আছে মানে এটাকে বড় করে দেন, যে ইজি এসইও লার্নিং চেঞ্জ করে দেন। চেঞ্জ হয়ে গেল আর্টিকেলটার ভিতরেই, হ্যাঁ, আর্টিকেলের ভিতরে ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে আর একটা যদি অ্যাঙ্কর টেক্সট করছেন করেন, চেঞ্জ করে করেন। আচ্ছা, এই কথাটা গুগলের আপডেট আসার পরে এই জিনিসটা আসছে। এখন যে জিনিসটা বলছি, আফটার দ্য আপডেটস গুগল এখন থেকে যে জিনিসটা করে, সে দেখে যে অ্যাঙ্কর টেক্সটটা কি অ্যাকচুয়ালি এইখানে দরকার ছিল, নাকি আপনি জানেন যে অ্যাঙ্কর টেক্সটে একটা ভ্যালু আছে এই জন্য ফোর্স করে অ্যাঙ্কর টেক্সটটা বসাইছে, সেইটা দেখে। আপনি আপনার পেজে একটা ইউজার আসছে, আপনি আপনার ইউজারকে কিভাবে এসইও শিখতে হয় এটা আপনি শিখাচ্ছেন, একটা আর্টিকেলের মাধ্যমে বলছেন এই এই স্টেপগুলো এসইও তে করতে হয়। জাপ করে মাঝখান থেকে এসে তার একটা কথা বললেন যে এসইও তুমি শিখতে হয় এইভাবে, অ্যাঙ্কর টেক্সট কিভাবে করতে হয় সেটা তুমি যদি জানতে চাও এখানে চলে যাও, একটা লিংক করে দিয়েছেন তার জন্য। এখন কথা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট করতে হলে লিংক করছেন কেন? আপনি জানেন যে আমি যদি একটা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে একটা লিংক করি, ওই লিংকটার ভ্যালু বেশি, এবং যে কিওয়ার্ড দিয়ে লিংক করব ওই কিওয়ার্ডের জন্য গুগল আমার পেজটাকে র্যাঙ্ক দিবে বা একটা ভ্যালু দিবে। আপনি একটা কিওয়ার্ড চুজ করেছেন অ্যাঙ্কর টেক্সট, কিওয়ার্ডটাই হলো অ্যাঙ্কর টেক্সট, এই কিওয়ার্ডটাকেই আপনি আবার অ্যাঙ্কর টেক্সট করেছেন আরেকটা পেজকে। তা আমার কথা হচ্ছে আপনি যে এসইও শেখাচ্ছেন, আপনি এসইও একটা কোর্স বলছেন বা আপনি এসইও কিভাবে সহজে শেখা যায় সেটা বলছেন, সেইখানে 2 লাইনের একটা কথা অ্যাঙ্কর টেক্সট কি এইটা বোঝানোর জন্য তার আরেক পেজে পাঠানোর কি দরকার? আপনি তার এখানেই বলতে পারেন। আপনি এটা পাঠাচ্ছেন কেন? অনলি আপনার পেজে সে যেন কিছুক্ষণ বেশি থাকে, অনলি আপনার সাইডে যেন সে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, এবং গুগল যেন এই কিওয়ার্ডটার জন্য আপনার ওই পেজটাকে একটা এক্সট্রা ভ্যালু দেয় এই জন্য, এছাড়া আর কিছুই না। এই জিনিসটা বলা হচ্ছে যে ইউজারকে শুধু শুধু হয়রানিতে দিবেন না। গুগল এই জিনিসটা খুব ভালো করে ফলো করে যে আপনার যেখানে অ্যাঙ্কর টেক্সট করার দরকার নাই সেখানে শুধু শুধু অ্যাঙ্কর টেক্সট করবেন না, ইউজারকে আরেকজনের রেফারেন্স দিবেন না। যদি আপনার পক্ষেই সম্ভব হয় সলিউশনটা আপনি দিয়ে যান। এতে যদি আর্টিকেল 5000 ওয়ার্ডের হয় কোনো প্রবলেম নেই, কিন্তু শুধু শুধু আর্টিকেল লেন্দি না করে আপনি একটা চান্স পাইছেন বলে অ্যাঙ্কর টেক্সট করে দিয়ে আরেকটা পেজকে রেফার করে দিবেন, এই কাজটা করবেন না। এইটা গুগল খারাপ চোখে দেখে। হ্যাঁ, তবে যদি এমন হয় যে আপনার লেখার ফ্লোতে লিখছেন, লেখার ফ্লোর মধ্যেই পড়ে গেছে একটা অ্যাঙ্কর টেক্সট করা দরকার মনে করছেন, তখন করছেন, দ্যাটস ফাইন, ওইটা কোনো সমস্যা, এটা করেন। কিন্তু
ইচ্ছা করে বাই ফোর্স এই কাজটা করা যাবে না। আচ্ছা, সো অ্যাঙ্কর টেক্সট পার্টটা আমরা শেষ করলাম। অ্যাঙ্কর টেক্সট পার্টে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন জিনিসটা কি। ওকে, কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি এই জিনিসটা গুগল ইদানিং খুব বেশি ফলো করে, আগে দেখতো না, ইদানিং খুব বেশি দেখে। কিওয়ার্ড ডেনসিটিটা একদম সহজে বলি, একটা জিনিস বলি, এসইও টার্মস গুলো বাস্তবের সাথে মিল রেখে চিন্তা করবেন, বুঝতে সুবিধা হবে। তা না হলে যদি বইয়ের মতো করে মুখস্থ করতে যাই, এটা কোনো ফর্মুলা না, এটা কোনো সূত্র না। যেমন ওই যে আমরা ক্লাস 9-10 থিওরি পড়তাম, ওই সূত্র থাকতো, বিভিন্ন সূত্র দেওয়া থাকতো, এই বিজ্ঞানী এই বলছেন, প্রত্যেকটা অক্ষর যা বলছে তাই লিখতে হবে, তা না হলে সমস্যা। এই টাইপের চিন্তা করবেন না এখানে। এটা জাস্ট কথা, আপনি যেভাবে বুঝতে পারেন, আপনার মনে থাকার জন্য বুঝলেই আনাম, আর কারো বোঝার দরকার নেই, আপনি বুঝলেই আনাম। সো কিওয়ার্ড ডেনসিটি বলতে একদম সহজ, একদম সিম্পল ভাষায় যদি কিওয়ার্ড ডেনসিটিটা বলি, এটা হচ্ছে আপনি একটা আর্টিকেল লিখছেন 1000 ওয়ার্ডের, এই 1000 ওয়ার্ডের মধ্যে আপনি আর্টিকেলটা লিখছেন হাউ টু লার্ন এসইও এই টপিকের উপরে। আপনার একটা আর্টিকেল হাউ টু লার্ন এসইও এই টপিকের উপরে। এখানে আমার মেইন কিওয়ার্ড মনে করি আমি চিন্তা করেছি যে যদি কেউ লার্ন এসইও বা এসইও লার্নিং লিখে সার্চ করে সেজন্য আমার এই পেজটা পায়, আমার টার্গেট এটা। স্বাভাবিক, একটা কন্টেন্ট তো সবাই এই জন্যই লেখে যে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডে টার্গেট করে, যে এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে সেজন্য আমার পেজটাকে গুগল র্যাঙ্কিং এ পায়, এটাই তো। সো এখন কথা হচ্ছে, আপনি যখন লার্ন এসইও বা এসইও লার্নিং চিন্তা করছেন কিওয়ার্ড হিসাবে, তখন আপনি করলেন কি, যে যেহেতু আমার কিওয়ার্ড হচ্ছে এসইও বা এসইও লার্নিং, তার মানে আমি আমার 1000 ওয়ার্ডের মধ্যে কম করে হলো 50-60 বার আমার এই লার্নিং এসইও বা এসইও লার্নিং কথাটা নিয়ে আসে। তাহলে কি হবে, গুগল আমার সাইটটাকে এই কিওয়ার্ডের জন্য বেশি র্যাঙ্কিং দিয়ে। বিষয়টা এরকম যদি বলি, এইখানে আমি একটা শোরুম দিয়েছি, শোরুমটা কিসের, একটা নর্মালি একটা শোরুম, যেটা কিনা মানে আমি টি শার্ট সেল করি, বিভিন্ন জিনিস সেল করি, কিন্তু এর মধ্যে আমি একটা কাস্টমার যখন সে দেখছে আমি ম্যাক্সিমাম যা সেল করছি সবই হচ্ছে টি শার্ট, ম্যাক্সিমাম টি শার্ট, আর কিছু এক্সট্রা আদার্স আছে, জিন্স আছে বা কিছু পাঞ্জাবি আছে পাশে, কিছু অল্প কিছু। তার মানে বিষয়টা কি বুঝবে, সে এটাই বুঝে নেবে যে আমার দোকানটা মেইনলি ফোকাস করেছি আমি টি শার্টের জন্য, টি শার্ট ভিত্তিক করে আমি এই শোরুমটা চালাচ্ছি। আপনি যখন একটা ভিজিটরকে আপনার সাইডে আনছেন, তাকে আইনেই দেখাচ্ছেন যে আপনি 50 থেকে 60 বারের মতো শুধুমাত্র এই এসইও লার্নিং বা লার্ন এসইও এই কথাটা বারবার ইউজ করেছেন। এর মানে গুগলকে আপনি বোঝাচ্ছেন আপনার এই সাইটটা এই কিওয়ার্ডের জন্য যেন সে র্যাঙ্ক দেয়। এই টাইপের যখনই আপনি ইন্টেনশনালি এই কাজগুলো করবেন, র্যাঙ্ক তো দূরে থাক, সে আপনাকে কিক আউট করবে, কোনো কথা নেই, সে আপনাকে একবারে সরাই দেবে র্যাঙ্ক থেকে। এর ফার্স্ট রিজন হচ্ছে, আপনি চিন্তা করেন 1000 ওয়ার্ডের মধ্যে যদি আপনি 50 থেকে 60 বার শুধুমাত্র এসইও লার্ন এসইও বলেন, এটা কি জীবনে শুনতে ভালো হয়, না বলতে ভালো লাগে, নাকি দেখতে ভালো লাগে, কোনটা? কখনো না, একদম বিচ্ছিরি একটা জিনিস তৈরি হবে। অনেক এক্সপার্টদের মতে তারা বলে এটা যে কিওয়ার্ড ডেনসিটি 3 to 4% হওয়া বেটার। আমি আবারও বলছি, এইটা কোনো ফিক্সড কোনো কথা না, এক একজন এক্সপার্ট এক এক রকম কথা বলে। কিওয়ার্ড ডেনসিটি এক একজন এক্সপার্টের মতে 3 থেকে 4% হওয়া ভালো। যদি এইটাই ধরি, 4% ধরলাম, 4% মানে কি 1000 এর মধ্যে কয়বার? 1000 এর মধ্যে 30-40 বার। আচ্ছা, আর যদি তাই হয় 1000 এর মধ্যে যদি 40 বার হয়, এখন আপনি বলেন একটা আর্টিকেল লিখছেন যেখানে আপনি এসইও লার্ন বা লার্ন এসইও কথাটা 1000 এর মধ্যে 40 বার ইউজ করছেন, এটা কি শুনতে আপনার কাছে ভালো লাগবে? কখনো ভালো লাগবে না, বা দেখতেও ভালো লাগবে না, বা যে রিডার যে হবে, যে পড়বে আর্টিকেলটা, সে দেখবে আপনি বারবার কথা নেই বার্তা নেই লার্ন এসইও এসইও লার্ন এই কথাটা বারবার আনছেন, তো এটা কখনোই ভালো শোনায় না। এখন বলবেন স্যার তাহলে ভালো কোনটা? যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আমার স্টুডেন্টদের যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে, সর্বোচ্চ গেলে আপনার কিওয়ার্ড ডেনসিটি 0.3 to 0.5%। এর মানে 1000 ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ আপনি 3 থেকে 5 বার
আপনার মেইন কিওয়ার্ড ইউজ করেন, এর বাইরে কখনো আর যান না, সর্বোচ্চ গেলে এটা। এখন কথা হচ্ছে প্রয়োজনে আমার মেইন কিওয়ার্ডটা এর থেকে বেশি দরকার হতে পারে না। যদি সেই রকম প্রয়োজন আসে কোনো সমস্যা নাই, এলএসআই ভার্সন ইউজ করেন, মডিফায়ার কিওয়ার্ড ইউজ করেন, মানে কিওয়ার্ডটা চেঞ্জ করে Exact বসানো যাবে। এক্সাক্ট বসাবেন না, এটাকে চেঞ্জ করে মডিফায়ার Exact বসাই। এটা ভালো লাগে আপনার স্যার একটা প্রশ্ন, বলেন। ডেনসিটি ঘনত্ব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এইখানে একটা ডেনসিটি বের করার একটা ফর্মুলা দেখাইছে, তাই না? যে মনে করেন 1000 ওয়ার্ড আপনার আর্টিকেলটা, আপনি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেলে 30 বার আপনার কিওয়ার্ডটা ইউজ করছেন, তাহলে 30 ডিভাইডেড বাই 1000 ভাগ করার পরে যা আসবে ওটা 0.03 আসলো বা 0.3% আসলো। আচ্ছা 3 আসলো, 0.3 আসলো, এর সাথে ইনটু দেন 100, তারপরে যেটা আসবে ওটা হচ্ছে আপনার কিওয়ার্ড ডেনসিটি। নরমালি ফর্মুলা একটা। এখন এইসব ফর্মুলা টর্মুলা মনে রাখার সময় নাই, এইসব চিন্তা করে লেখাও যায় না যে আমি আমার কিওয়ার্ড ফিক্সড ধরে রাখছি 30 বার ইউজ করতেই হবে, হচ্ছে না ওই জায়গায় জোর করে দে, ওরকম চিন্তা করে লাভ নেই, হবে না। নরমাল কথা হচ্ছে লেখার ফ্লোতে লেখাটাকে সুন্দর করতে চেষ্টা করা উচিত, কম ইউজ করা, কারণ রিডার ফ্রেন্ডলি করার জন্য। আর যদি দেখা যায় যে আমার বেশি ইউজ করতেই হচ্ছে, ওকে ফাইন, তাহলে আমাকে এলএসআই ভার্সন ইউজ করতে হবে বা আদার্স মডিফায়ার কিওয়ার্ড হিসেবে ইউজ করতে হবে এটাকে, কিন্তু এক্সাক্ট হুবহু যা আছে এটা আমি বেশি ইউজ করতে পারবো না। এটা গেল কিওয়ার্ড ডেনসিটি। বলেন। মেইন কিওয়ার্ড ছাড়া অন্য কোনো কিওয়ার্ড বেশি হয়ে যায় তাহলে সমস্যা হবে, মানে টোটালি সবকিছু মিলে 0.3 থেকে 0.5 এর ভিতরে। আমি বলি মেইন কিওয়ার্ড ছাড়া আদার্স কিওয়ার্ড বেশি হয় না কখনো, প্রথম কথা এটা। কারণ আমরা যে কোনো লেখা লিখি একটা নির্দিষ্ট টপিক ফোকাস করে লিখি, তো ওই টপিকটাই আমার মেইন কিওয়ার্ড হিসেবে চলে আসে লেখার মধ্যে, আদার্স গুলো অত বেশি আসে না। আচ্ছা, এবার একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্সটা হচ্ছে কি একটু বলি। একটা বিল্ডিং, একটা শপিং মল, একটা শপিং মলের সব প্লেস সেল হয় তো শপিং মলে, তাই না? স্পেস সেল হয়। একটা শপিং মলের সব স্পেসগুলোর ভ্যালু কিন্তু একরকম না। নর্মালি চিন্তা করলে গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো থাকে ওগুলোর প্রাইস একটু বেশি হয়, বা সেকেন্ড ফ্লোরে যেগুলো থাকে সামনের দিকে ফ্রন্ট সাইডে যেগুলো থাকে সোজা কথা, ওগুলোর প্রাইসিংটা দেখা যায় একটু বেশি হয়। কেন? ওটাই খুব সহজে একটা ভিজিটর এসে এন্ট্রি মুহূর্তেই তার সামনে পড়ে, যাতে কিনা তার চান্স থাকে ওইটায় যাওয়ার বেশি, সো ওই আলটিমেটলি ওইটা সেল বেশি হওয়ার চান্স থাকে। এই কারণে কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে এটা, যে আমরা যখন একটা আর্টিকেল লিখি, আমার সাইডে একটা আর্টিকেল তৈরি করি, একটা সাইডের মানে একটা পেজের এমন বেশ কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলোতে যদি আমি একটা কিওয়ার্ডকে বসাই, ওই জায়গাগুলোতে কিওয়ার্ড বসানোর অর্থ হচ্ছে সেম ভাবে আমি ইউজারের প্লাস আদার সার্চ ইঞ্জিন বটের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার এই কিওয়ার্ডটাকে তুমি ভ্যালু দাও। এর মানেটা হচ্ছে এরকম জায়গা কোনগুলো একটা লেখার মধ্যে যদি চিন্তা করি, একটা পেজের মধ্যে ফার্স্ট টাইটেল, সেকেন্ড হচ্ছে ইউআরএল, থার্ড হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে, ফোর্থ হচ্ছে আপনার লেখার মধ্যে ফার্স্ট প্যারায়। এই যে প্লেসগুলা, এই প্লেসগুলোতে যদি আপনি আপনার মেইন কিওয়ার্ডটাকে বারবার দেন, তার মানে আপনি গুগলকে প্লাস ইউজারকেও বোঝাচ্ছেন এইটা আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড। সো এই যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা মেনটেন করাটাই হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স বলি আমরা, যে কিওয়ার্ডটাকে আপনি কতটা ভালোভাবে আপনার মেইন প্লেসগুলোতে পুট করছেন। সরি, আচ্ছা, আপনি একটা আর্টিকেল লিখছেন মনে করেন ফুটবল রিলেটেড, ফুটবল নিয়ে কিভাবে ফুটবল খেলতে হয় এটা নিয়ে লিখছেন আর্টিকেল। এখন আপনার এখানে মেইন কিওয়ার্ড কি তাহলে ফুটবল বা প্লে ফুটবল এই টাইপের। এখন যদি আপনার মেইন কিওয়ার্ড প্লে ফুটবল হয়,
আপনি করলেন কি আপনার টাইটেল, লেখার যে টাইটেলটা, টাইটেলের মধ্যে মনে করেন হাউ টু প্লে ফুটবল এটা রাখছেন। ইউআরএল যেটা তৈরি হয়, প্রত্যেকটা পেজের তো একটা ইউআরএল তৈরি হয়, ইউআরএল এর মধ্যেও রাখছেন হাউ টু প্লে ফুটবল। ইভেন যখন আপনি লেখা শুরু করছেন, লেখার শুরুতেও আপনি হাউ টু প্লে ফুটবল কথাটাকে আনছেন, এবং লেখার মাঝে যে এক জায়গায় অ্যাঙ্কর টেক্সট করছেন ওইখানেও প্লে ফুটবল দিয়ে অ্যাঙ্কর টেক্সট করছেন। তার মানে আপনি আপনার টোটাল পেজের ইম্পর্টেন্ট যে কয়টা প্লেস আছে প্রত্যেকটা প্লেসেই কিন্তু আপনার মেইন কিওয়ার্ডটাকে ফোকাস করছে। এইটাই হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। বুঝা গেছে? এবার আসি কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটি এই বিষয়টা হচ্ছে এরকম, আমার মেইন কিওয়ার্ড যদি হাউ টু প্লে ফুটবল হয়, আবার বলছি আমার মেইন কিওয়ার্ড হচ্ছে পুরাটা একসাথে, হাউ টু প্লে ফুটবল একসাথে হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এখন আমি যদি আমার এই যে মেইন কিওয়ার্ড হাউ টু প্লে ফুটবল এটাকে আমার লেখার মধ্যে যখন ইউজ করব, তখন যদি একসাথে ইউজ না করে শুধু প্লে ফুটবল বা ফুটবল এই টাইপের আলাদা আলাদা করে ইউজ করি, তাহলে এটা হচ্ছে প্রক্সিমিটিটাকে নষ্ট করে। নষ্ট করে বলতে গেলে কি, আপনার প্রক্সিমিটি বলতে এটা বোঝাচ্ছে যে তুমি তোমার মেইন কিওয়ার্ডকে যতটা পারো একত্রে এক জায়গায় যেভাবে আছে এক্সাক্ট ম্যাচ হিসেবে রাখো। ব্রড না কি? হ্যাঁ, ব্রড ম্যাচে না যাও বা ফ্রেজ ম্যাচে না যাও, এক্সাক্ট ম্যাচ হিসেবে এক জায়গায় রাখো। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি কিওয়ার্ডের প্রক্সিমিটি বাড়িয়ে দেন তাহলে কিওয়ার্ড ডেনসিটি বেড়ে যাবে। জিনিসটা একটু বোঝেন, কারণ আপনি এক্সাক্ট ম্যাচে হুবহু যেমন আপনার কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ডটাকে বারবার কিন্তু ইউজ করছেন, আর যত বেশি কিওয়ার্ড ইউজ করবেন কিওয়ার্ড ডেনসিটি তত বেড়ে যাবে। তার মানে কিওয়ার্ড প্রক্সিমিটি আমরা খুব বেশি বাড়াবো না, ট্রাই করব কিওয়ার্ড প্রক্সিমিটি কম রাখতে। বুঝতে পারেন? স্যার দুটো মিক্সড হয়ে যাবে বুঝতে পারছি। দুইটা মিক্সড করছেন বলে বুঝতে কষ্ট হচ্ছে। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটি বুঝছেন? কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে এটা যে আমার যে কিওয়ার্ডটা আছে, মনে করেন লার্ন এসইও, এটা আমার কিওয়ার্ড। এখন লার্ন আর এসইও দুটো মিলে তো একটা কিওয়ার্ড হয়েছে, রাইট? আমি আমার লেখার মাঝে যদি আমি নরমালি লিখছি, লেখার মাঝে আমি যদি লার্ন এসইও দুটাকে পাশাপাশি রেখে তারপর আমার সেন্টেন্স তৈরি করি, তাহলে আমি প্রক্সিমিটি বাড়িয়ে দিচ্ছি, আমার প্রক্সিমিটি বাড়ছে তাহলে। কিন্তু যদি আমি লার্ন এক জায়গায় লিখলাম, এসইও একটু দূরে রাখলাম, এর মাঝে একটা কিছু নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে, প্রক্সিমিটি কমে যাচ্ছে। এখন গুগলের চোখে এটা সরি, যে আপনারা যদি কিওয়ার্ডের প্রক্সিমিটিটাকে বাড়িয়ে দেন, মানে পাশাপাশি রাখেন, মেইন কথা হচ্ছে আমার লার্ন এসইও এটাকে আমি সবসময় পাশাপাশি রাখবো, এটাকে আমি দূরে রাখবো না। যে কয়বার ইউজ করব এক্সাক্ট যেমন আছে লার্ন এসইও হুবহু পাশাপাশি রেখে ইউজ করব। প্রক্সিমিটিতে এই কথা বলছি যে তুমি এটা করো, কিন্তু এইটা যখনই করবেন তখন তো আপনার কিওয়ার্ড ডেনসিটির ক্ষেত্রে আমরা কি জানছি যে মেইন কিওয়ার্ডটাকে বেশি বেশি ইউজ করা যাবে না। মেইন কিওয়ার্ড যত বেশি ইউজ করবেন কিওয়ার্ড ডেনসিটি আমার তত বেড়ে যাবে। তার মানে প্রক্সিমিটির দিকে আমরা যদি বেশি লক্ষ্য দেই, আমার তাহলে ডেনসিটি বেড়ে যাবে। প্রক্সিমিটিটা জেনে রাখার জন্য জেনে রাখেন, যাতে কখনো কোনো ইন্ডাস্ট্রিতে গেলে জিজ্ঞেস করলে কেউ বলতে পারে। এটার ইউজ করার দরকার নেই, এটার আমরা ইউজের দিকে না যাই। ঠিক আছে, প্রক্সিমিটিটা জানার দরকার, জেনে রাখেন। আর ডেনসিটিটা মানার দরকার। ডেনসিটিটা অবশ্যই মানা দরকার, মানতে হবে। লাস্ট একটা কিওয়ার্ড নিয়ে, সেটা হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। এটা একদম ইজি একটা টার্ম, এটা বোঝাবুঝির কিছু নাই, এটা কোনো সূত্র নাই, কিছু নাই। সোজা কথা, আমার কিওয়ার্ড হচ্ছে লার্ন এসইও, আমি আমার একদম লার্ন এসইও আমার টোটাল লেখার মধ্যে কয়বার ব্যবহার করছি, কয়বার সংখ্যা 10 বার ইউজ করছি, ওই যে 10 বার ওটাকে বলা হয় কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, মানে কয়বার আপনি ইউজ করেছেন। কিওয়ার্ড ডেনসিটিতে আমরা পার্সেন্টেজ বের করি, কিন্তু কিওয়ার্ড ফ্রিকোয়েন্সিতে কোনো পার্সেন্টেজ বের করি না, হুবহু কয়বার ইউজ করছি ওই নাম্বারটা আমরা বলে দিই যে আমি আমার 1000 রাইটিং 1000 ওয়ার্ড এর মধ্যে আমি 10 বার আমার কিওয়ার্ডটা ইউজ করছি। এটাই হচ্ছে 10 সংখ্যাটা, এটাই হচ্ছে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। অনেকগুলো টার্ম একসাথে শেখা হলো না কিওয়ার্ড নিয়ে? কয়টা শিখলেন আজকে একসাথে? কিওয়ার্ড ম্যাচ টাইপ 4টা, কিওয়ার্ড ডেনসিটি, অ্যাঙ্কর টেক্সট, প্রক্সিমিটি, প্রমিনেন্স, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি।
ওকে, ভালো, সব শিখে ফেলছে, আর কিছু বাকি নেই, শেখা শেষ। টেক্সট মডিফায়ার্স, আমরা আর অল্প দুই একটা টার্ম আছে, একটু শেষ করে দিই, এবং আর কেমন কিছু নাই। এরপর থেকে যা দেখবেন ইজি ভাবেই যাবে আশা করি, কিওয়ার্ড নিয়ে অ্যাটলিস্ট। টেক্সট মডিফায়ার্স, এটা হচ্ছে আপনারা সব সময় দেখেন খুব ইজি একটা জিনিস, এটা মুখস্থ রাখার কিছু নেই, বোঝার কিছু নেই। নরমালি আমরা ওই যে লেখার মধ্যে অনেক সময় বোল্ড করি, ইটালিক করি, আন্ডারলাইন করি, এইটাই টেক্সট মডিফায়ার্স। এখন গুগল বলে যে অ্যাকচুয়ালি আমি টেক্সট মডিফায়ার্স পছন্দ করি না। গুগল বলছে যে আমি টেক্সট মডিফায়ার্স পছন্দ করি না। কেন পছন্দ করি না? রিজন হিসেবে সে যেটা বলছে, রিজনটা হচ্ছে এই যে তুমি একটা লেখা লিখছো বা একটা অডিয়েন্স তোমার একটা রাইটিং পড়ছে, পড়ার মাঝে আপনাদের কেমন হয় জানি না, একটু মনোযোগ নিয়ে যদি কোনো পড়া কেউ পড়তে থাকে, পড়ার মধ্যে হঠাৎ করে যদি একটা ইটালিক লেখা চলে আসে, চোখে লাগে, মাস্ট চোখে লাগবে এই লেখাটা। গুগল বলে এইটা ইউজার ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলিনেসটা তুমি নষ্ট করছো, কারণ রিডারের আই কন্ট্যাক্টটা তুমি এখানে নষ্ট করছো, তাকে বাধ্য করছো, প্রেসার দিচ্ছ তুমি এই পয়েন্টটায় ফোকাস করো। গুগল এটা বলে। আবার গুগল এটা বলে যে টেক্সট মডিফায়ার্স ইউজ করলে আমি তোমাকে এক্সট্রা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টরে এটা কোনো হেল্প করবে না, যে আমি তোমাকে টেক্সট মডিফায়ার লেখাটাকে বোল্ড করেছো, আমি যেন আমি তোমাকে র্যাঙ্কে আগে দেবো ওই কিওয়ার্ডের জন্য, না, এটা না। তবে কোনো এসসি এক্সপার্ট বা অপিনিয়ন এরকম আসছে যে না, টেক্সট মডিফায়ার্স ইউজ করা ভালো। ভালো কেন? আমি লেখায় একটা হেডিং করেছি, মানে আমার লেখায় মনে করেন আমি এসইওর 10টা উপকারিতা বলছি, পয়েন্ট করে দিয়েছে 10টার, প্রত্যেকটার একটা টাইটেল দিয়েছে, 10টা পয়েন্টে 10টা টাইটেল, 10টা টাইটেলকে আমি বোল্ড করে দিলাম যাতে বুঝতে সুবিধা, ইউজারের কাছে ভালো লাগে। পুরো একটা লেখাকে আমি মাঝে ইটালিক করে দিয়েছি, আমার মনে হচ্ছে ইটালিক করা দরকার। কিছু কিছু ক্ষেত্রে লেখার সৌন্দর্য বাড়াতে এই টেক্সট মডিফায়ার্স গুলো ইউজ করা হয়। আবার কিছু কিছু রিডার তারা বলে এটা যে না, টেক্সট মডিফায়ার ইউজ করলে আমাদের চোখে লাগে। এখন ভাই এটা যে কার চোখে কি লাগে এটা আমি জানি না, কারণ এটা রিডার টু রিডার ভ্যারি করে। কারো কারো কাছে ভালো লাগে টেক্সট মডিফায়ার ইউজ করলে, কারো কারো কাছে খারাপ লাগে। এখন বলবেন স্যার তাহলে বেস্ট প্র্যাকটিস কি? বেস্ট প্র্যাকটিস বলতে আপনার যেটা চোখে ভালো লাগে ওটাই বেস্ট প্র্যাকটিস। এই ক্ষেত্রে এরকম কোনো ফিক্সড কিছু নাই যে এটা করা যাবে এটা করা যাবেই না, এরকম কোনো রুলস নেই। এজন্য কি নেগেটিভ কিছু পাবো আমি? কোনো নেগেটিভ কিছু নেই। ব্যবহার করা যায়। হ্যাঁ, করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই, আপনারা চাইলেই করতে পারবেন, তার কোনো আপত্তি নেই। আপনারা যদি মনে হয় টেক্সট মডিফায়ার ইউজ করবেন, ওকে ফাইন, ফাইন, কোনো প্রবলেম নেই। না, গুগল পছন্দ করছে না বলতে হয়, গুগল এক্সট্রা কোনো ভ্যালু দেয় না এটাকে, না, গুগল এক্সট্রা কোনো ভ্যালু দিবে না এর জন্য। এলটিকে, যেটা আপনাদের সাথে অলরেডি আলোচনা করেছি, লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বলতে কি বোঝেন? যে কিওয়ার্ডটা দুইয়ের অধিক ওয়ার্ড নিয়ে তৈরি হচ্ছে, এটাই লং টেল কিওয়ার্ড। একদম শর্টলি বলতে গেলে আমার যে কোনো কিওয়ার্ড যখন দেখবো আমি দুইটার থেকে বেশি শব্দ নিয়ে তৈরি হচ্ছে, ওইটাই লং টেল কিওয়ার্ড। এবং লং টেল কিওয়ার্ড ইউজ করা বেটার, কারণ লং টেল কিওয়ার্ড দিয়ে আমার টার্গেটেড অডিয়েন্স বেশি পাওয়া যায়, টার্গেট ট্রাফিকটা বেশি আসে। ল্যাটেন্ট সিম্যান্টিক ইন্ডেক্সিং, যেটা আপনাদেরকে এর আগের ক্লাসেও বলেছি, আমি এত কিছুই বলবো না। এলএসআই, এটা একদম শর্টলি বলতে গেলে এলএসআই হচ্ছে সিনোনিমাস কিওয়ার্ড। মানে আপনি আপনার মেইন কিওয়ার্ডকে বারবার ইউজ করতে চাচ্ছেন, কিন্তু এর তো এসইও রুলস এগেইনস্ট যাচ্ছে। সো আপনি এক কাজ করেন, মেইন কিওয়ার্ডের সিনোনিমাস ভার্সনটা ইউজ করেন। সিনোনিমাস ভার্সন ইউজ করেন, তাহলে হবে কি, চেঞ্জ আসলে ইউজার বারবার একই জিনিস পড়তে হচ্ছে না, ইউজারের কাছেও ভালো, গুগলও ভালো চোখে দেখছে। না, এক্ষেত্রে আমি বিষয় এরকম যে মনে করেন আপনি একটা আর্টিকেল লিখছেন এরকম যে লেডিস পার্টস দিয়ে আপনি 5 বার আপনার লেখা লেডিস পার্টস আছে, এক জায়গায় যে চেঞ্জ করে দিলেন ওটাকে ওমেন ব্যাগ লিখছেন, ইউজার চোখেও ডিফারেন্ট দেখাচ্ছে, গুগল ওটাকে ডিফারেন্ট ভাবে দেখছে। সো এই ক্ষেত্রে ওইভাবে কিওয়ার্ড ডেন্সিটি করে না। মেইন কিওয়ার্ড ডেন্সিটির মনে তো সেম কিওয়ার্ডকে যদি বারবার আনেন, ওইটা হচ্ছে আপনার কিওয়ার্ড ডেন্সিটি ইফেক্ট ফেলে। গুগল ইনসাইট বা ট্রেন্ডস এটা দরকার নেই আপনাদের আপাতত, এটা পরে দেখবো আমরা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। ওকে, আপাতত আপনাদের এই 3rd নাম্বার স্লাইডে এটাই ছিল।
গুগল ট্রেন্ডস আসছিল মাঝে, ওইটা সম্পর্কে একটু বলি। গুগল ট্রেন্ডসটা হচ্ছে এটা যে আমরা এটা গুগল একটা টুল যেটা ইউজ করে, মনে করেন আইপিএল এখন চলছে, তাই না? আমি এখন চাচ্ছি আইপিএল 2016 এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কোন দেশে সবচেয়ে বেশি সার্চ হয়, অ্যাকচুয়ালি কোন দেশে এই কিওয়ার্ডটা সবচেয়ে বেশি পপুলার, এটা জানার জন্য আমি গুগল ট্রেন্ডসে সার্চ করি। গুগল ট্রেন্ডস আমাকে তাহলে ইনফরমেশন দিবে। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি আজকে চান কোনো একটা টপিক সম্পর্কে জানতে যে এই টপিকটা কোন দেশে সবচেয়ে বেশি পপুলার, মানে আপনি মনে করেন একটা টপিক নিলেন এরকম যে ট্যাটু, ট্যাটু বোঝেন সবাই। এখন চিন্তা করছেন যে আমি একটা কাজ করি, ট্যাটু এই কিওয়ার্ডটা নিয়ে আমি ইউএস টার্গেট করি, অনলি ইউএস ফোকাস বেস করব, যে ইউএস টার্গেট করব, ইউএস অডিয়েন্স টার্গেট করব, তাদের টার্গেট করে আমি একটা সাইট তৈরি করব। কিন্তু আপনি যখন গুগল ট্রেন্ডসে ট্যাটু লিখে সার্চ করলেন, তখন দেখলেন ট্যাটুতে ইউএস ফোকাস তেমন কোনোই নাই, ট্যাটুর মেইন টার্গেট কান্ট্রিটা হচ্ছে ইউকে। তখন কি হলো, আপনার আইডিয়া টোটালি চেঞ্জ, আপনি কিন্তু আপনার আইডিয়া চেঞ্জ করে আবার ইউকে চলে যাবেন। সো এইটা আপনাকে হেল্প করবে অডিয়েন্স বেস কোন দেশে বেশি, নিশ ওয়াইজ এটা জানতে। এটা হচ্ছে গুগল ট্রেন্ডস এর কাজ। জিওলজিক্যাল ভিউ। হ্যাঁ, আচ্ছা, এবার আসি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথাবার্তায়। তার আগে একটু কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের যত টার্মস ছিল, ছোটখাটো যত টার্মস ছিল, আমরা টার্মসগুলো শেষ করেছি এবং সব টার্মসগুলো আল্লাহর রহমতে মোটামুটি আমরা দেখেছি, যতগুলো ছিল দেখা গেছে আমাদের দরকার কাজের জন্য, এগুলো আমরা দেখছি। তো এখন আমরা কিওয়ার্ড রিসার্চ অ্যাকচুয়ালি কিভাবে করে, অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় এটা দেখব। এট ফার্স্ট কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা জানি যে আমাদেরকে একটা নিশ চয়েস করতে হবে, তাই না? কারণ তা নাহলে কিসের উপর কিওয়ার্ড রিসার্চ করব? সবারই তো একটা নির্দিষ্ট নিশ থাকবে, তার উপরে কিওয়ার্ড রিসার্চটা করে। সো আমরা যদি বলি কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটা নিশ চুজ করার কথা বলি, এখন হচ্ছে এইটা দুইভাবে হতে পারে। আপনারা যেভাবে করবেন, আপনাদের এক্সাম্পল দিয়েই বলি, আপনাদের এক্সাম্পল দিয়ে বললে লাভ হবে কি, যে আপনারা তাহলে আপনাদের কাজটা কিভাবে করতে হবে বুঝতে পারবেন। আপনার ব্রেইন থেকে এই জিনিসটাকে বের করতে হবে, নিজের চিন্তা করে বের করতে হবে। সো কিওয়ার্ড রিসার্চের জন্য আলটিমেটলি আমরা একটা সব এক্সেল শিটে মেনটেন করি। সো আমি যদি এখানে একটা রো নিলাম কিওয়ার্ডস আইডিয়া দিয়ে, এখন এই কলামে আমি মনে করেন জাস্ট লিখি এইভাবে করে আপনাকে একটা 10 থেকে 20টা বা যদি বেশি পারেন, এটা আপনার আইডিয়ার উপর ডিপেন্ড করে। আপনি চিন্তা করে করে বের করবেন যে কি কি কিওয়ার্ড লিখে মানুষ এই ওয়েট লস টিপস বা ওয়েট লস এই টপিকটাকে খুঁজতে পারে। অ্যাট ফার্স্ট কাজ হলো আমাদেরকে আমার যে নিশ দিবে, অথবা যদি আপনি কোনো বায়ারের জন্য কাজ করেন তাহলে বায়ার আপনাকে নিশটা বলে দিবে, বা বায়ার আপনাকে তার সাইডটা দিবে, তার সাইড দেখে আপনাকে বুঝতে হবে যে তার সাইডের নিশ কোনটা, তারপরে আপনাকে ওই নিশের উপর বেস করে কিওয়ার্ড রিসার্চ শুরু করতে হবে। এভাবে আগে নিজেকে চিন্তা করতে হবে যে জেনারেল পিপল যারা আছে তারা যদি এই কিওয়ার্ড লিখে সার্চ করতো, বা তারা যদি এই নিশে কিছু সার্চ করতো, তাহলে কি লিখতো তারা, এইটা আপনাকে চিন্তা করে লিখতে হবে। এখানে আপনি যা ইচ্ছা আপনার মতো করে 10 থেকে 20টা কিওয়ার্ড বের করবেন। আমি জাস্ট 2টা লিখছি, আপনার আরো যে কটা ইচ্ছা লিখে এরকম বের করবেন। এরপরে একটা মুহূর্তে যে আপনার ব্রেন থেকে আর কিছু আসবে না, একটা মুহূর্তে যে আপনি আর কিছু খুঁজে পাবেন না যে কি লেখা যায়, তখন যেটা করবেন, মেইন কিওয়ার্ডটাকে নিলাম, নিয়ে গুগলে যাই, এন্টার দেই, ওয়েট লস লিখছি, এইটা তো আমার মেইন নিশ, তাই না? নিচে আসেন, দেখেন আপনার ব্রেন থেকে যা আসেনি তার থেকে অনেক ভালো ভালো কিছু সাজেস্টেড রেজাল্ট গুগল দিয়ে দিবে। এটা অনেক ইম্পর্টেন্ট, এই যে সাজেস্টেড রেজাল্ট ইম্পর্টেন্ট কেন?
গুগলে আপনারা দেখছেন যাই কিছু লেখেন না কেন, লিখলেও ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখায় সাথে, আপনার লেখা লাগে না পুরোটা, আপনি নিজে সিলেক্ট করে দিতে পারেন এইটা। তার মানে ওই টপিকগুলো নিয়ে, যে টপিকগুলো নিয়ে সবচেয়ে বেশি বর্তমানে কথাবার্তা হয় ওইগুলোই ইনস্ট্যান্ট রেজাল্টে থাকে। এই যে কিওয়ার্ডগুলো আসছে এইগুলো হচ্ছে সব গুগলের সাজেস্টেড রেজাল্ট। তার মানে আপনি চাইলে এখান থেকে অনেক ভালো মানের কিছু কিওয়ার্ড পিক করতে পারেন। আমরা যদি মনে করি এইভাবে এখান থেকে কিওয়ার্ড নিব, ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে নেই। সো আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নিলাম, আপনার মনে হচ্ছে আরো কিছু কিওয়ার্ড দরকার, সো আমি এবার কিওয়ার্ডটাকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম, এন্টার দেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে না এখানেও। এখান থেকে মনে করেন আপনার মনে হচ্ছে এই কিওয়ার্ডগুলো নেওয়া উচিত, এখান থেকে মনে করলেন যে এই তিনটা কিওয়ার্ড আপনি নেবেন, আর নেবেন না। সো এইভাবে করে গুগলের সাজেস্টেড রেজাল্ট থেকে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করা যায়। এই যেটুকু করলাম এইটুকু কি বোঝা গেছে? আরেকবার একটু রিপিট করি আমি। বায়ার হোক, ক্লায়েন্ট হোক, যার কাজ হোক, সে যখন আমাকে কাজটা প্রথমে দিবে তার কাছে আমাকে জিজ্ঞেস করতে হবে তোমার টার্গেট নিশ কোনটা, আমি যে কিওয়ার্ড রিসার্চ করব কোন টপিকের উপরে কিওয়ার্ড রিসার্চটা তুমি চাচ্ছ, বা তোমার সাইটের ইউআরএলটা আমাকে দাও, আমি দেখেই তোমার সাইট কিসের উপরে, তারপর আমি রিসার্চটা করব। ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড টাস্ক হচ্ছে আপনি তাকে বলেন যে ওকে ফাইন, তোমার নিশ এইটা হইছে, তোমার কোনো টার্গেটেড কিওয়ার্ড আছে কিনা। অনেক বায়ারের নির্দিষ্ট কিছু কিওয়ার্ড টার্গেট করাই থাকে, যে তোমার কোনো টার্গেট করা কিওয়ার্ড আছে কিনা, যদি থাকে সেগুলো আমাকে দাও, তাহলে আমি ওইগুলো নিয়েও কাজ করব। যদি বায়ার বলে যে না আমার উপর টার্গেটেড কিওয়ার্ড নাই, আমার শুধুমাত্র একটা নিশ আছে, এই নিশের উপর তোমাকে রিসার্চ করে দিতে হবে, ওকে ফাইন। এবার আপনার কাজ হচ্ছে আপনি নিজে ওই নিশটাকে নিয়ে চিন্তা করেন যে এই নিশটাকে সাধারণত জেনারেল পিপল যারা আছে তারা কি কি লিখে সার্চ করতে গুগলে, ওইটা একটা লিস্ট করে। লিস্ট করার পরে একটা সময় যে দেখবে আপনার মাথা থেকে আর কিছু আসছে না, ওইখানে স্টপ যান, তারপরে গুগলেই যে সার্চ করেন, ওই নিশগুলো লিখে গুগলে সার্চ করেন। সার্চ করলে গুগল সাজেস্টেড রেজাল্ট থেকে বেছে বেছে ওইখান থেকে কিছু কিওয়ার্ড লিস্ট করেন। এই লিস্ট করার পর দেখা যায় আপনার কাছে 30 থেকে 40টা বা 50টা কিওয়ার্ডের একটা লিস্ট দাঁড় হয়ে যাবে। এই পর্যন্ত কি বোঝা গেছে? এরপরে হচ্ছে আমি তো এখান থেকে কিছু কিওয়ার্ড আইডিয়া জেনারেট করলাম, আরো কিছু কিওয়ার্ড আইডিয়া আমি চাচ্ছি, গুগল সাজেস্ট থেকে যা পাইছি, এবার আরো কিছু কিওয়ার্ড আইডিয়া চাচ্ছি। সো এইখানে একটা টুল আছে ubersuggest.io, এইখানে যে যদি আমি মনে করি আমার নিশ হচ্ছে এটা ওয়েট লস, সাজেস্টেড দিই, কি ব্যাপার আজকে নেটের এই অবস্থা কেন? আচ্ছা, সো আমরা যখন একটা সাজেস্ট চাইলাম ওর কাছে যে আমাকে একটা সাজেশন দাও যে কি কি কিওয়ার্ড হতে পারে, দেখেন ও প্রত্যেকটা ওয়ার্ড লেটারের বেস করে আপনাকে হিউজ পরিমাণে সাজেশন দিয়েছে, তাই না? আপনি এখান থেকে মনে করেন, এখন কথা হচ্ছে আপনি যদি বিষয়টা এরকম বলেন যে স্যার এর তো প্রায় 400-500 কিওয়ার্ড দিছে, আমার তো সময় নেই, দেখা যাবে, তাইলে কিওয়ার্ড রিসার্চ করার দরকার নেই। খালি খালি বাইরের কাছে বলবেন যে বাইরে আমি তোমার কিওয়ার্ড রিসার্চ করতে পারবো না, আমার তো সময় নেই, শেষ। কারণ আপনার নিজের ব্রেন থেকে আইডিয়া জেনারেট করতে পারছেন না, একটা টুল আপনাকে হেল্প করছে আইডিয়া জেনারেট করতে, আর দেখতেও যদি না পারেন তাইলে আর কি হবে, দেখে তো নিজেই বের করতে হবে যে কোন কিওয়ার্ড আমি নিব। সো এইখান থেকে বলেন মানে অ্যাটলিস্ট সময় দিয়ে এখান থেকে সব কিওয়ার্ড আপনাকে দেখতে হবে, দেখে দেখে আপনার যেটা মনে হবে যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলো আমার নেওয়া দরকার, সেইগুলোকে জাস্ট এরকম দেখলাম, মনে করি এটা চেক মার্ক করলাম,
এটা মনে করেন এভাবে করে কিওয়ার্ড সিলেক্ট করলাম, করার পরে যে কটা সিলেক্ট করব সিলেক্ট এখানে চলে আসবে, একবারে এগুলোকে কপি করেন। এই ঝামেলাটা সবচেয়ে বেটার হয় আগে নোটপ্যাডে নেবেন, নোটপ্যাড থেকে কপি করবেন, কারণ নোটপ্যাডে নিলে কি হয় কোনো ফরম্যাট থাকে না, নোটপ্যাডে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ফরম্যাট থাকে না, ফ্রেশ টেক্সটে চলে আসে। আচ্ছা, সো এখন আমার একটা আরো 50 থেকে 100টার মতো কিওয়ার্ডের আমার একটা লিস্ট এখানে চলে আসবে। আমি ওইখান থেকেও নিলাম কিছু আইডিয়া, আবার একটা হিউজ পরিমাণ লিস্ট চলে আসবে। এরপরেও মনে হচ্ছে আমার যে আরো কিছু কিওয়ার্ড আমার দরকার, মনে হতেই পারে যে আমার আরো কিছু কিওয়ার্ড দরকার। ওকে ফাইন, ফার্স্ট ওয়েট লস, আমি ফার্স্ট ওয়েট লস এইটা নিয়ে আমি এবার কিওয়ার্ড শিটারে যাই। কিওয়ার্ড শিটার দেখতে শিট না, কাজ ভালো করে, সমস্যা নেই। এই যে দেখেন শিট কিওয়ার্ড, শিট কিওয়ার্ডে চাপ দেন, শিট কিওয়ার্ডে ক্লিক করলেই সে আপনাকে দেখেন যতক্ষণ আপনি স্টপ না করবেন ততক্ষণ পর্যন্ত সে রেজাল্ট দিবে। আমি স্টপ করে দিলাম। ওকে, এই যে সাজেশনটা সে দিয়েছে এখানে সে সব কি ম্যাচ কিওয়ার্ড দিয়েছে বলেন তো? ব্রড ম্যাচ, সব ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড দিয়েছে। আপনার কিওয়ার্ড হচ্ছে এইটা, দেখেন এর এইটা একই জায়গায় আছে, এর পরে কিছু অ্যাড করেছে জাস্ট, সব ফ্রেজ ম্যাচ রেজাল্ট আপনাকে দিয়েছে। আপনি এখন এখান থেকে আপনার যেটা যেটা ভাল লাগে আপনি নিজে নিজে চুজ করে, মনে করেন কিছু চুজ করলেন, এরকম চুজ করে কপি করেন, পেস্ট করে দেন, চলে আসলো। সো আমরা 3 থেকে 4টা পয়েন্ট থেকে কিওয়ার্ডের আইডিয়া জাস্ট পিক করলাম, আর কিচ্ছু করি নাই। কিন্তু আমি এর সার্চ ভ্যালু জানি না, এই কিওয়ার্ড নিয়ে আদৌ কেউ সার্চ করে কিনা তাও জানি না, এই কিওয়ার্ডের কি অবস্থা কিচ্ছু জানি না। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি কিওয়ার্ড আইডিয়া জেনারেট করব। কিওয়ার্ড আইডিয়া জেনারেট করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে নিজের ব্রেন স্টর্মিং করে বের করতে হবে, সেকেন্ডলি গুগল সাজেস্টেড রেজাল্ট থেকে নিতে হবে, থার্ডলি ubersuggest.io এখান থেকেও নিতে পারি, এবং ফোর্থলি আমরা কিওয়ার্ড শিটার এইটা ইউজ করে লং টেল কিওয়ার্ডের কিছু আইডিয়া জেনারেট করতে পারি। এই 4টা স্টেপের মধ্যে দিয়ে যে আমরা জাস্ট কিওয়ার্ডসের আইডিয়া জেনারেট করলাম একটা নির্দিষ্ট নিশের উপরে। এইটুকু বোঝা গেছে? কিন্তু মজার বিষয় হচ্ছে আমি তো জাস্ট আইডিয়া জেনারেট করেছি, এইটা যদি আমি বায়ারকে দিয়ে দেই কোনো লাভ নেই, তাই না? কারণ এখানে তো কিছুই বলা নেই, কিওয়ার্ড রিসার্চ এরকম হতে পারে না। সো এখন আমার কাজ হচ্ছে, আপনার যদি মনে হয় কোনো কারণে, যদি এখানে কারো মনে হয় যে আমি এই যে লিস্ট অফ কিওয়ার্ডস পাইছি এটাও এনাফ না, আরো দরকার, যদি মনে হয়, আমার মনে হয় না কারো মনে হবে, কারণ এখানে হিউজ অফ কিওয়ার্ডস আপনাকে দিয়ে দেবে, আপনি যা চান কিওয়ার্ডস পেয়ে যাবেন, এর বেশি কিছু আসবে না বাইরে থেকে। তারপরেও যদি কারো মনে হয় যে না আমার আরো কিওয়ার্ড দরকার, ওকে ফাইন, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাও, প্ল্যানারে যাই সার্চ করো। কিভাবে সার্চ করবেন এবার সেটা দেখাই। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে আছি, সাইন ইন করতে হবে জাস্ট জিমেইল দিয়ে। একটা কথা বলি, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আপনারা যখন নতুনভাবে ঢুকবেন বাসায়, তখন ওই হাবে যাবে কিছু ইনফরমেশন চাবে, কোনো সমস্যা নেই, ইনফরমেশন জাস্ট দেওয়ার দরকার দিয়ে দেবেন, এসকেপ করে যাবেন। তারপর ট্রেইনারের পিসিতে যদি এই অবস্থা হয়, আরো রেকর্ড হইতেছে, বিআইটিএমএনটা কই থাকে তাইলে আমরা? ম্যাকের মতো থাক। আচ্ছা
গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলে গেলে আপনারা এই অপশনে থাকবেন হোমে থেকে লাভ নাই কোনো, আমাদের হিসাবে টুলসে যাওয়ার পরে এই দেখেন কিওয়ার্ড প্ল্যানার, এই যে কিওয়ার্ড প্ল্যানার যে অপশনটা দিবে, এই কিওয়ার্ড প্ল্যানার এই যে অপশনটাতে আপনাদেরকে সবাই আসতে হবে। আসার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, এই যে এটার মতো, ঠিক আছে? এই ইন্টারফেসটা আসলে দেন এখানে তিনটা অপশন দিচ্ছে সে আপনাকে, একটা দুইটা তিনটা অপশনের ইউজ আমরা কিছু কিছু দেখব। মেইনলি আমরা তিনটা অপশন কোনো কাজে লাগে না, ইউজ করি না। তবে ওই যেটা বললাম যে যদি কারো মনে হয় এরকম যে আমার আরো কিওয়ার্ড আইডিয়া দরকার, আমার ওইগুলো পোষাচ্ছে না, 1000 2000 দেখছি আমার হচ্ছে না, আমার আরো লাগবে, আচ্ছা আমরা 1000 2000 রেজাল্ট পাইছি কিন্তু ওগুলো দিয়ে আমাদের হবে না, আমাদের আরো লাগবে, তখন আপনি ফার্স্ট যে অপশনটা আছে সার্চ ফর নিউ কিওয়ার্ডস, এই অপশনটায় যান। এই অপশনে যাওয়ার পরে আপনাকে একটা চার্ট দিবে, এরকম একটা ফর্ম দিবে, এই ফর্মে আপনার যাবতীয় ডিটেইলস আপনাকে ফিল আপ করে তারপরে সার্চ করতে হবে। এখন একটা বিষয় বলি, অনেক সময় বায়ারের কিছু ফিল্টারিং অপশন বলে দেয় বায়ার, সেই ক্ষেত্রে তখন আপনাকে আর আমি আগে যে স্টেপগুলো গেলাম ওগুলো যাবেন না। তখন আমি আবার বলছি, অনেক সময় যদি বায়ার আপনাকে এইটা বলে দেয় যে দেখো আমার কিছু কিওয়ার্ড দরকার, যে কিওয়ার্ডের সিপিসি $1 হতে হবে এবং যে কিওয়ার্ডের সার্চ ভ্যালু, মান্থলি সার্চ ভ্যালু অ্যাটলিস্ট যেন 500 হয়, তার মানে এমন কিওয়ার্ড তুমি দিবা আমাকে যে কিওয়ার্ডে অন্তত প্রত্যেক মাসে 500 জন লোক লিখে সার্চ করে গুগলে, আর অবশ্যই ওই কিওয়ার্ডটা ইউএস কান্ট্রি বেস হতে হবে, আদার্স কান্ট্রি বেস কোনো কিওয়ার্ড দিলে আমি নিব না। বায়ার আপনাকে বললো, বায়ার আপনাকে তিনটা জিনিস বললো, আমি আবার একটু বলি, সে আপনাকে বললো যে অ্যাভারেজ মান্থলি সার্চ এইটা আপনার গ্রেটার দেন 500 হতে হবে, আর সিপিসি এইটাও গ্রেটার দেন $1 হতে হবে, আর থার্ড অপশন বললো যে আপনার টার্গেটেড লোকেশন ইউএস হতে হবে। এইভাবে যদি ফিল্টারিং বলে দেয় আপনাকে, এইভাবে যদি সে আপনাকে পার্ট করে দেয়, দেন এই ক্ষেত্রে আপনার কাজ আর সুবিধা হলো। সুবিধা হলো বলতে গেলে কি, তখন আপনি চাইলে আপনার আগের যে ফিল্টারিংগুলো করেছেন, যে ব্রেনস্টর্মিং করে বের করছেন, এটা করছেন, ওইটা না করে সরাসরি কিওয়ার্ড প্ল্যানারে চলে আসেন। তাহলে চলে আসার পরে এইখানে আমার মেইন ছিল ওয়েট লস, তাই না? এটা ছিল আমার নিশ, লিখলাম। এইখানে এসে আমি ল্যান্ডিং পেজে কিচ্ছু দিব না, ল্যান্ডিং পেজ ফাঁকা রাখবো, এখানে কিছু দিব না। আমি যেটা কাজ করব, ক্যাটাগরি চুজ করব। ক্যাটাগরি যদি শিওর থাকি যে এটা এই ক্যাটাগরির, তাহলে চুজ করব, তা না হলে তাও দেব না। আবারও বলছি, ক্যাটাগরি যদি শিওর থাকেন তাহলে চুজ করবেন। এখন ওয়েট লস এটা কোন ক্যাটাগরিতে যেতে পারে? এখানে আছে দেখেন, হেলথ। আচ্ছা, হেলথের পরে আর যায় না কিছু, থাক, আর যাওয়া লাগবে না, আমরা হেলথেই থাকি, ঠিক আছে। এবার আসি, আমাকে বায়ার বলেছে কি লোকেশন ইউএস, তাই না? এইখানে এসে এই যে ইউএস চলে আসছে, আমি এখান থেকে ইউএসটাকে সিলেক্ট করে দিই, অ্যাড হয়ে গেছে, সেভ। আমার টার্গেটেড লোকেশন ইউএস। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ অত অবশ্যই ইংলিশ, চেঞ্জের কিছু নাই। সার্চ ইঞ্জিন গুগল অবশ্যই থাকবে। নেগেটিভ কিওয়ার্ড, এটা একটু বলি। নেগেটিভ কিওয়ার্ড বলতে দেখা যাচ্ছে আপনি এখানে হেলথ রিলেটেড কোনো ইস্যু নিয়ে কথা বলছেন, রাইট? এর মধ্যে আপনি চাচ্ছেন না এই ওয়ার্ডগুলো দিয়ে কিছু কিওয়ার্ড আসুক। এই ওয়ার্ডগুলো বলতে গেলে কোনো অ্যাডাল্ট টাইপের ওয়ার্ড চাচ্ছেন এখানে আসুক। ওই ওয়ার্ডগুলো যদি এখানে দিয়ে দেন, তাহলে ওই ওয়ার্ড দিয়ে যদি কোনো কিওয়ার্ড তৈরি হয়, সেগুলো সে আর এখানে শো করবে না।
তো আপনি একবারই ফিল্টারিং হয়ে গেল, যেটা পরবর্তীতে আবার নিজের বাঁচতে হতো। যদি কারোর এরকম টার্গেটের নেগেটিভ কিওয়ার্ড থাকে যে না আমি চাচ্ছি এই বিজনেসটা আমার ঠিক আছে, বা কিন্তু আমি চাচ্ছি না এখানে এই রিলেটেড কোনো কথা আসে, তো আপনি তখন এইভাবে এটাকে ফিল্টারিং করতে পারবেন। সাধারণত গুগল কি করে দেখেন, 12 মাসের একটা অ্যাভারেজ মান্থলি সার্চ রেজাল্টের এখানে দেখায়, সে শো করে অ্যাভারেজ মান্থলি সার্চ কত লাস্ট 12 মান্থসের, এটা শো করে। আপনি চাইলে এটা ফিল্টারিং করে ডেট রেঞ্জ চেঞ্জ করতে পারবেন। এটা যা আছে তাই থাক, আমরা এটাই রাখি। কিওয়ার্ড ফিল্টার আসে, কিওয়ার্ড ফিল্টার আসার পরে অ্যাভারেজ মান্থলি সার্চ আমার কত বলছে যে 500 দিলাম। সিপিসি বা সাজেস্টেড বিড বলে, গুগল এখানে লেখা থাকে সাজেস্টেড বিড, এটাকে বলা হয় সিপিসি, কস্ট পার ক্লিক। এখন এই সিপিসিটা বলেছে $1, আর অ্যাড ইমপ্রেশন অ্যাড ট্যাগ নিয়ে মাথা ব্যথা আমার নাই, এই নিয়ে আমার কোনো কাজও নাই। কম্পিটিশন এই নিয়েও কোনো মাথা ব্যথা নাই। একটা বিষয় আজকের এখানে বসে ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে এই যে কম্পিটিশনটা দেয় লো হাই মিডিয়াম, এই কম্পিটিশন আপনার কোনো অর্গানিক সার্চ রেজাল্টের জন্য না। আমি আবার বলছি, গুগলের কিওয়ার্ড প্ল্যানার থেকে যে কম্পিটিশনটা দেয় এই কম্পিটিশনের ডাটাটা কোনো অর্গানিক সার্চ রেজাল্টের জন্য না, এটা অনলি পেইড অ্যাড যারা করে পেইড অ্যাডের জন্য, এটা আপনার জন্য না। তার মানে গুগলের এই কম্পিটিশনের ডাটার কোনো ভ্যালু আমাদের কাছে নাই। বোঝা গেছে? গুগলের এই ডাটাটা আমরা কোনো ইউজ নাই। শেষ। সাজেস্টেড বিটে $1 মানে পার ক্লিকে সাজেস্টেড বিডে সিপিসি $1 মানে হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে যারা মার্কেটে বিড করছে বর্তমানে, ওই যে অ্যাড দেওয়ার জন্য যারা বিড করছে তাদের বিড প্রাইস হচ্ছে এইভাবে, তারা কিওয়ার্ডের সিপিসি নির্ধারণ হয়। আমি দিলাম $1 মানে এই ওয়েট লস নিয়ে আমাকে তুমি এইসব সেই সব কিওয়ার্ডগুলোই দাও যেসব কিওয়ার্ডের সিপিসি সাজেস্টেড বিডটা $1 বেশি আছে, ওই কিওয়ার্ডগুলো আমাকে তুমি দাও, এটা আমি বলছি এখানে। সেভ করলাম। সো ফিল্টারিং অপশনের মধ্যে এই ফিল্টারিংটুকুই করবেন, আদার্স কোনো এইগুলোতে যাওয়ার কোনো অর্থ নাই, এগুলোতে কোনো ফিল্টারিং আমরা করব না। নর্মালি এই ফিল্টারিংটাই আমরা করে থাকি, এই ফিল্টারিংটাই আমাদের দরকার হয়। সো এতক্ষণ পর্যন্ত এই প্ল্যানারে যে কাজটুকু করলাম এই কাজটুকু কি বোঝা গেছে? কোনো সমস্যা? ওকে, যদি সব হয়ে থাকে তাহলে আমরা লাস্টে এসে গেট আইডিয়াসে ক্লিক করেন। গেট আইডিয়াসে ক্লিক করার পরে এরকম একটা চার্ট আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা আছেন সবাই কোথায়? অ্যাড গ্রুপ আইডিয়াতে। আবারও খেয়াল করেন, এই ভুলটা সবাই করেন। আপনি আছেন অ্যাড গ্রুপ আইডিয়ার মধ্যে, এই যে অ্যাড গ্রুপ আইডিয়া, কিন্তু আমি তো অ্যাড গ্রুপ আইডিয়ার কোনো দরকার আমার নাই, আমার দরকার কিওয়ার্ডস আইডিয়া। আমি পাশের ট্যাবে চলে যাবো, যে কিওয়ার্ড আইডিয়ায় চলে যাব। এবার দেখেন আপনাকে আপনার কিওয়ার্ডগুলো শো করছে। সো এখন আপনাকে আপনার টার্গেট কিওয়ার্ড শো করছে। এই যে চার্টটা, এই চার্টটাকে বলে টগল চার্ট, এই চার্টটাকে বলে টগল চার্ট। এটাকে আমি সরাই দিলাম, এই যে টগল চার্ট। তার মানে এই কিওয়ার্ডটা প্রত্যেক মাসে অ্যাভারেজলি কেমন সার্চ করছে তার একটা রেজাল্ট। আমি বলি এটা এক্স্যাক্ট ফুল রেজাল্ট না, এটা জাস্ট অ্যাভারেজ একটা রেজাল্ট। যেমন এ বলছে 2015 সালের নভেম্বর মাসে এই কিওয়ার্ডটা সার্চ করছে এত, অথচ 2016 সালের জানুয়ারি মাসে এই কিওয়ার্ডের সার্চ বেড়ে গেছে। এর মানে আপনি একটা আইডিয়া পাবেন যে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করছেন ওই কিওয়ার্ডটা এক্স্যাক্টলি আসলে দেখা যাচ্ছে যে 6 মাস আগে ভালো চলছে, কিন্তু আস্তে আস্তে এখন ডাউন হয়ে যাচ্ছে, তবে এখন আর তেমন কেউ ওই কিওয়ার্ড নিয়ে সার্চ করে না। আবার এমন হতে পারে যে আগে কম করতেছে, এখন বেশি আরো সার্চ করছে, তার মানে আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন, সার্চ ভ্যালুটার বেশি। সো এইভাবে করে একটা আইডিয়া পাবেন আপনি। সো এখন দেখেন মজার বিষয় যেটা, আমরা যে ফিল্টারিংটা দিয়েছিলাম ও কিন্তু সেই ফিল্টারিং অনুযায়ী আমাকে রেজাল্ট দিয়েছে। দেখেন এই যে কান্ট্রি ইউনাইটেড স্টেট আছে, অ্যাভারেজ মান্থলি সার্চ 500-র বেশি, প্রত্যেকটা যা দিয়েছে এখানে 500-র বেশি। দেখেন 500-র নিচে একটাও নাই। এখানে বলছে $1 সিপিসি, যে কয়টা সিপিসি দিয়েছে $1 উপরে। এখানে 30টা রেজাল্ট শো করছে, আপনি চাইলে 100টা করে দেন, 100টা রেজাল্ট শো করবে পার ইসে। এখন কথা হচ্ছে এইভাবে করে আমার প্রত্যেকটা দেখাতে আসলে কষ্টকর, তাই না?
ঝামেলা, বোঝাও যায় না এরকম করে করাটা। সো এখন যদি আমরা দেখেন ওই উপরে খেয়াল করেন, টোটাল 419টা কিওয়ার্ড সে আপনাকে দিচ্ছে। আপনি যে ফিল্টারিংটা চুজ করেছেন সে তার এসে 419টা কিওয়ার্ড সে আপনাকে শো করেছে। এখন এই যে 419টা কিওয়ার্ড সে আপনাকে শো করেছে, আপনি চাইলে এই 419টা কিওয়ার্ড এখন ডাউনলোড করে রেখে তারপরে বাছতে পারেন, ফিল্টারিং করতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আমি এই 4টা কিওয়ার্ড থেকে বাছবো। যদি বাইরের রিকোয়ারমেন্টস ওইটা থাকে যে অ্যাভারেজ মান্থলি সার্চ 500 বেশি, সিপিসি $1, লোকেশন ইউএস, তাহলে আমাকে জাস্ট এই 400 কিওয়ার্ড থেকে একটা ফিল্টারিং করে বেছে বা একটা কিছু কিওয়ার্ড দিলেই সে যে রিকোয়ারমেন্টস বলেছে সেই অনুযায়ী ফিল হয়ে গেল, কাজ শেষ, বায়ারের কাজ শেষ। কিন্তু যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস বায়ার না দেয় বা ফিল্টারিং না বলে দেয়, আমরা যেভাবে করছিলাম প্রথম থেকে, তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এইখান থেকেও যদি আপনি চান কিছু আইডিয়া নিতে পারেন। এইভাবে এখান থেকে ডাউনলোড করতে হয়, যে ডাউনলোড করলাম, সিএসভি ফরম্যাটে সেভ হবে, ডাউনলোড সেভ করি, সেভ হয়ে গেছে, ফাইলটা ওপেন করলাম। এইখান থেকে আমার সব রো দরকার নাই, অ্যাড গ্রুপ দরকার নাই, আমার কারেন্সি দরকার নাই, অ্যাভারেজ মান্থলি সার্চ দরকার আছে, এটা হচ্ছে কিওয়ার্ড দরকার আছে, কম্পিটিশন এটাকে রাখবো কখনো না, কারণ আমার গুগলের কম্পিটিশন এটা কোনো ভ্যালু নাই, আদার্স কোনো কিছুই দরকার নাই, ডিরেক্ট। তার মানে আমি অনলি 3টা রোই রাখবো, কিওয়ার্ড, অ্যাভারেজ মান্থলি সার্চ, সাজেস্টেড বিড বা সিপিসি। এখন কথা হচ্ছে এবার আপনি চাইলে এখান থেকে বেছে বেছে আপনার যা ভাল লাগে এরকম 4-5টা কিওয়ার্ড দিতে গেলে, মনে করেন আমি চাচ্ছি এই কয়টা কিওয়ার্ড রাখতে, কপি করেন, কিওয়ার্ডটাকে এখানে নেন, এখানে দিয়ে দেন। সো আপনি চাইলে এইভাবে করেও কিওয়ার্ডসের আইডিয়া বেশি বাড়াতে পারেন। এইটুক পর্যন্ত যা দেখালাম বোঝা গেছে প্রত্যেকটা পার্ট? ওকে, এখন আসি আমি তাহলে আমার যত আইডিয়া জেনারেট করার দরকার ছিল আমি আইডিয়া জেনারেট করেছি। আমার কাছে এখন প্রায় 200টা বা 300টা কিওয়ার্ড আছে, আইডিয়া জেনারেট করেছি আমি এগুলো। এর ভিতর থেকে আমি চাচ্ছি এখন কোনো একটা কিওয়ার্ড পিক করতে, কিন্তু যে কিওয়ার্ডটা পিক করবো অ্যাকচুয়ালি আমার তো জানতে হবে আগে যে ওই কিওয়ার্ডের আদৌ কেউ সার্চ করে কিনা, ওই কিওয়ার্ডের আদৌ কোনো ভ্যালু আছে কিনা জানতে তো হবে, তারপরে তো না হয় আমি কাজ করবো। তো এইটা একবারে কি করে জানা যায়? আমি যদি প্রত্যেকটা কিওয়ার্ড পার্ট বাই পার্ট এক একটা করে বারবার নেই আর লিখি তাহলে তো অনেক সময় লাগবে, তাই না? 400টা কিওয়ার্ড হয়, আমি একবারে কিভাবে করতে পারি এই জিনিসটা একটু খেয়াল করেন। আমি পুরা কিওয়ার্ডটা কপি করলাম, পুরা লিস্টটা কপি করলাম, গুগলে গেলাম। আচ্ছা, আমি কিওয়ার্ড প্ল্যানার টুলে আসি, প্রথমে আসি, প্রত্যেকটা পার্ট বুঝতে পারছেন তো? আমি তো প্রত্যেকটা পার্টই করে যাচ্ছি, সো মাথায় রেখেন অনেক কিছুই উপর থেকে যাবে, কারণ ফার্স্ট দেখছেন, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। একদম ক্লিয়ার কথা, বাসায় যে আজকে প্র্যাকটিস না করলে কিছু মনে থাকবে না। আচ্ছা, গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে সেকেন্ড যে অপশনটা আমাদের দিচ্ছে, আমি কিন্তু এটা দেখাচ্ছি আরেকটা ভাবে, যে আমরা শুধু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করেছি, কোনো ভ্যালু নাই এখানে আমার। এই সেকেন্ড অপশনটা যান, তাহলে সেকেন্ড অপশনে যে এবার এইখানে আপনি ওই কিওয়ার্ডগুলো পার লাইন সিঙ্গেল হবে, এইভাবে করে একটা কিওয়ার্ড দিয়ে যান। পার লাইনে একটা কিওয়ার্ড আছে না, এইভাবে করে সব কিওয়ার্ড এখানে দিয়ে দেন। দেয়া শেষ, টার্গেটেড কান্ট্রি যদি থাকে চুজ করে দেন, আমার যেমন ইউএস টার্গেট কান্ট্রি দিলাম। এবার গেট সার্চ ভ্যালু। মজার বিষয় হচ্ছে দেয়ার সাথে সাথেই এ অনলি আপনার যে কিওয়ার্ডগুলো ছিল, যেমন আমার অনলি 39টা কিওয়ার্ড ছিল, শুধুমাত্র এই 39টা কিওয়ার্ডেরই কোনো সার্চ ভ্যালু আছে কিনা, সাজেস্টেড বিড আছে কিনা একবারে দিয়ে দিয়েছে। এটা কি আরো বেশি সহজ হয় না? কারণ প্রথমে আমি একসাথে অতগুলো কিওয়ার্ড লাইন বাই লাইন করতে, আমি এক কিওয়ার্ড আইডিয়া জেনারেট করি, ওই আইডিয়া থেকে লাস্টে একবারে আমি যে কটা দরকার সেই কটাকে একবার বের করে ফেললাম।
এবার আমি এখান থেকে দেখে দেখে নিব যে আমার কোনটা রাখবো, আমি আমার যেটা ভালো লাগে না রাখবো না, কারণ একবার তো আমি ফিল্টারিং করে আসছি। এখান থেকে সামান্য কিছু ফিল্টারিং করলেই আমি আমার টার্গেটের কিওয়ার্ডটা পিক করতে পারবো। তাহলে সো এবার আমরা এখান থেকে যে ডাটাটা পেলাম আমি ডাউনলোড করি। কোনো এক্সাক্ট কিছু না, এটা এই এক্সাক্ট না, এটা হচ্ছে একটা এস্টিমেটেড ডাটা দেয় গুগল, এটা একটা এস্টিমেটেড ডাটা দেয়, এটা কোনো এক্সাক্ট কিছু না। এটা আপনার ইচ্ছা, আপনি কোন কিওয়ার্ডে কাজ করছেন এটা তো আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, সো আমি এবার এখান থেকে এটা আমার দরকার নাই, এটা দরকার নাই, আমার এই 3টা রো দরকার, 3টা রো আমি পেয়ে গেছি। এই হচ্ছে আমার কিওয়ার্ড, কপি করলাম সম্পূর্ণটা, পেস্ট করলাম। আচ্ছা, এখন আমার কাছে যে রেজাল্ট শিটটা চলে আসছে, এইখানে আমি ঠিক যে কটা কিওয়ার্ড সিলেক্ট করেছি সেই কটা কিওয়ার্ডেরই সে ভ্যালু দেখাচ্ছে, সেই কটা কিওয়ার্ডকেই সে সুন্দরভাবে সাজিয়ে আমার সামনে দিয়েছে যে ওকে ফাইন। এবার তুমি দেখো তোমার যেটা ভালো লাগে নাও। এই সাজেস্টেড বিটকে অলওয়েজ সিপিসি লিখবেন, সাজেস্টেড বিট লিখবেন না, এটাকে অলওয়েজ সিপিসি লিখবেন। আচ্ছা, এইটুক পর্যন্ত আমরা কি বোঝা গেছে যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা কি কাজ করলাম? খালি দ্বিতীয় অংশ স্যার আমরা ভালো বের করে আমরা যে করে সার্চ করলাম তার তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমরা আমি তো আপনাদের দেখাই যাচ্ছি, আপনাদের এখন যেটা ভালো হয় যদি মনে করেন যে মনে রাখতে পারেন যেভাবে সেভাবে নোটস করেন, যেটা ভালো আপনি করেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এইভাবে করে আমি যখন একটা লিস্ট অফ কিওয়ার্ড বের করলাম, এখন কিন্তু আমি এখান থেকে 3টা জিনিস পাচ্ছি। আমি শুধুমাত্র এইটাই জানতে পারছি, বেসিক্যালি আমি এইটাই জানতে পারছি যে এই কিওয়ার্ডটা কতটা জনপ্রিয়, এই কিওয়ার্ডটা কতটা জনপ্রিয়, মানে যেহেতু সবচেয়ে এত বেশি সার্চ করে তাহলে কিওয়ার্ডটা জনপ্রিয়। এখন কথা হচ্ছে আমি কিন্তু শুধু এইটা জানতে পারছি যে কারণ বাজার এলাকায় একটা যদি হোটেলের বিজনেস করা যায় হ্যাপি চলবে। রিজন কি? কারণ বাজার এলাকায় 20,000 এমপ্লয়ি আছে। আমি কিন্তু এইটা জানি না যে কারণ বাজার এলাকায় অলরেডি 1000 হোটেল আছে, আমি কিন্তু এই খোঁজটা নেই। আমি কিন্তু শুধুমাত্র কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করেছি এবং এই কিওয়ার্ডটা কতটা পপুলার, এই কিওয়ার্ড দিয়ে কতজন লোক মাসে সার্চ করে এইটা বের করেছি। আমি কিন্তু এইটা দেখি নাই যে এই কিওয়ার্ডের কম্পিটিশন কতটুকু, আমার কিন্তু এই আইডিয়া আমি নেই নাই। সো যতক্ষণ পর্যন্ত কিনা আমি কম্পিটিশনটা দেখছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আর এর মধ্যে কোনো কাজ করতে পারছি না। সো আপনাদের কিন্তু কিওয়ার্ডস এর কম্পিটিশনটা বুঝতে হবে, কারণ কম্পিটিশন না জাজ করলে তো আপনি কোন কিওয়ার্ডটা পিক করবেন এটা ডিসাইড করতে পারছেন না। কারণ এইখানে কিন্তু শুধু আপনি আইডিয়া পাচ্ছেন কি এই কিওয়ার্ডটা মাসে কতবার সার্চ করছে। এখন কথা হচ্ছে কম্পিটিশন দেখার জন্য আমরা কি কি প্যারামিটার করতে পারি আপনাদের বলা হয়েছিল। হ্যাঁ, অল ইন টাইটেলটা আমরা এখানে ইউজ করতে পারি। অল ইন টাইটেল এবং অল ইন ইউআরএল এই দুইটা প্যারামিটার আমরা ইউজ করতে পারি। সো আমি যদি মনে করি এই কিওয়ার্ডটার জন্য এটা করব, গুগলে যাব, কিওয়ার্ডটাকে পেস্ট করলাম, অল ইন টাইটেল লিখলাম, 1,29,000 নাকি 12,90,000। তার মানে এই কিওয়ার্ড নিয়ে আদৌ কাজ করা উচিত, কারণ এটা এমন একটা নিশ
যে নিশ কিনা সেই লেভেলের একটা হাই নিশ। আমি আরেকটা কিওয়ার্ড যদি দেই 1,73,000, আমি জাস্ট দেখেন, আমি কিন্তু আপনাকে বলছি না আপনি এটা নিয়েই কাজ করবেন, আমি কিন্তু জাস্ট রিসার্চ কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। এইভাবে করে কিন্তু আপনারা মনে করেন আপনি চিন্তা করলেন আমি তো আসলে কম্পিউটার সম্পর্কে অনেক ভালো বুঝি বা কম্পিউটার রিলেটেড অনেক টপিকস তো ভালো জানি, আমি কাজ করি, আমি একটা কম্পিউটার রিলেটেড একটা ব্লগ ওপেন করি। কিন্তু আপনি যখন রিসার্চ করলেন, রিসার্চ করে দেখলেন আসলে মার্কেটটা তো প্রচুর কম্পিটিটিভ একটা মার্কেট, যেখানে আপনি আসলে টিকতে পারবেন না। তো তাহলে কিন্তু আপনাকে আপনার আইডিয়া চেঞ্জ করতে হবে, তখন আপনাকে আইডিয়া চেঞ্জ করে ফেলতে হবে। আর যদি মনে করেন যে না আমি টিকে থাকতে যাচ্ছি, তাহলে কষ্ট করতে হবে, সময় দিতে হবে, দেন তাহলে একটা সার্টেন পিরিয়ড পরে আপনি হয়তো র্যাঙ্ক পাবেন। কিন্তু একটা লো কম্পিটিটিভ নিশ খুঁজে পাওয়া অনেক টাফ, একটা লো কম্পিটিটিভ নিশ খুঁজে বের করা অনেক টাফ। তো এখন আপনি এখান থেকে অল ইন টাইটেল ভ্যালু যেমন দেখলেন, পাশাপাশি অল ইন ইউআরএল ভ্যালুটাও যদি দেখেন, আমি অল ইন ইউআরএল ভ্যালুটা দেখছি 3,36,000। ওকে, সো অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। এখন বলবেন যে স্যার এর কি কোনো স্পেশাল সিস্টেম নেই যে 50টা কিওয়ার্ডের একবারে দিলে চলে আসবে? সরি, কোনো স্পেশাল সিস্টেম নাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে করতে হবে। আমি শুধু শুধু আপনাকে বলি নাই যে কিওয়ার্ড রিসার্চ যখন মার্কেট প্লেসে করবেন, কিওয়ার্ড রিসার্চের জন্য দেখা গেল আপনাকে বায়ার কিওয়ার্ড রিসার্চ করতে দিয়েছে, বললো সে তার 50টা কিওয়ার্ড দরকার। 50টা কিওয়ার্ড অ্যাকচুয়াল পক্ষে রিসার্চ করে বের করতে হলে কম করে হলো 4-5 ঘন্টা সময় দিতে হবে। এটা বললেই হবে না যে টুলের কাছে দিলাম তো বের করে দিচ্ছে সবই, আমার তো কোনো সমস্যা নেই। না, অনেক সমস্যা আছে, কারণ আপনার টুল সবকিছু দিবে না। হ্যাঁ, তবে যদি পেইড টুল হতো তাহলে সেটা স্পেশাল সার্ভিস দিত কিছু, কিন্তু এটা পেইড টুল আপনি ইউজ করছেন না। বিষয়টা এরকম, আগে নিজে কিছু খাইয়ে তো নি, তারপরে না হয় কাজ করি। আমার কিছু না খাইয়ে দিলে কাজ করতে চলে যাই, তাহলে সমস্যা। আপনার কাছে তো এখন টাকা নেই কোনো, আপনি পেইড টুল কিনবেন কি হবে? আগে নিজে কিছু টাকা আর্ন করেন, দেন পেইড টুলের চিন্তা করেন। সো এই ক্ষেত্রে যদি আপনারা রিসার্চটাকে ফ্রি ওয়েতে যেতে চান, আমি ফ্রি ওয়েটাই দেখাচ্ছি, ফ্রি ওয়েতে কিভাবে করা যায়। আরেকটা ডেটা আছে যেটা মার্কেট প্লেসে খুব চলে, সবাই চায়, বায়াররাও মাঝে মাঝে এই জিনিসটা চায়, যে বায়ার জানে, সেটা হচ্ছে র্যাঙ্কিং ডিফিকাল্টি বলে অনেকে, অনেকে আবার বলে এসইও কম্পিটিশনও বলে, র্যাঙ্কিং ডিফিকাল্টিও বলে অনেকে, অনেকে বলে এসইও কম্পিটিশন, যার যেটা ইচ্ছা বলে বলুক। আপনাকে এই জিনিসটার ভ্যালু পাবেন কোথায়? র্যাঙ্কিং ডিফিকাল্টি বা এসইও কম্পিটিশন, এর ভ্যালু পেতে হলে আপনাকে অন্য আরেকটা টুলের কাছে যেতে হবে। দেখেন, আমি একটা স্পাইফুতে যে এমনি নর্মাল একটা লিখে সার্চ করছি, সার্চ করার পরে এই যে কিওয়ার্ড রিসার্চে একটা পার্ট দিয়েছে, এই কিওয়ার্ড রিসার্চে আসলাম। এবার এখানে আমি আমার কিওয়ার্ডটাকে যদি দেই, মনে করেন এটা পেস্ট করি, এন্টার দেই, এই পাশে একটু স্ক্রল করে আসলে দেখেন এই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি দেখাচ্ছে, এই যে র্যাঙ্কিং ডিফিকাল্টি, এই ভ্যালুটা এই যে 59 দেখাচ্ছে, এই 59 ভ্যালুটা এখন আমি এখানে লিখে দেব। এবার মনে করেন এটা তো স্পাইফু থেকে দেখলাম, মনে করেন স্পাইফুতে এই কিওয়ার্ডটা নাই, দেখাচ্ছে না কিছু, তাহলে সেম রাশে যান, সেম রাশে যে আবার সার্চ করেন, সার্চ দেন
সেমরাশে যে সার্চ দিলে বলবে দিস সাইট ক্যান নট বি রিচড, তারপর আবার চলে আসবে। আচ্ছা, সেমরাশে সার্চ দেওয়ার পর দেখছেন এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি পাশে বা পাশে আছে, এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পরে কি ব্যাপার, আমি হাউ লিখছিলাম নাকি শুধু? এবার দেখেন হাউ টু লুজ ওয়েট কত দেখাচ্ছে, 90.14। ডিফিকাল্টি মানেটা আসছে 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 আসছে। আচ্ছা, সো কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি কিভাবে বের করে দেখালাম দুইটা জায়গা থেকে, একটা স্পাইফু টুল থেকে, একটা হচ্ছে সেমরাশ থেকে। দুটোই কি কাজ করে? হ্যাঁ, দুটো থেকে না বের করতে পারবে। এবার আসি আমরা যে অ্যাকচুয়ালি এর মানেটা কি। এসইও র‍্যাঙ্কিং ডিফিকাল্টি যেমন অল ইন্ডিয়া মানে আমরা জানি, অল ইন ইউআরএল মানে জানি, কিন্তু এটা কি? র‍্যাঙ্কিং ডিফিকাল্টি হচ্ছে একটা মেট্রিক যেটা কিনা 100 এ মেজার করা হয়। এটা 1 to 100 মেজার করা হয়। 100 এ বলতে গেলে যত বেশি তত আপনার অবস্থা খারাপ, মানে কম্পিটিশন তত হাই। তাহলে কোন কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করা ভালো? বিলো 30 যেটা র‍্যাঙ্কিং ডিফিকাল্টি, সেই ধরনের কিওয়ার্ড পাইলে ওই কিওয়ার্ড নিয়ে লো কম্পিটিটিভ বলতে পারবেন। বিলো 30, বিলো 50 যদি হয়, 30 to 50 যদি হয় ওটা মিডিয়াম কম্পিটিটিভ বলতে পারেন। 50 প্লাস গেলেই ওটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। তাহলে এই দুইটা কিওয়ার্ড কি? হাই কম্পিটিটিভ কিওয়ার্ড। সো আমরা তিনটা প্যারামিটার দিয়ে এই কিওয়ার্ডের কম্পিটিশন লেভেলটা জাজ করলাম। আপনারা চাইলে এইভাবে করে একটা কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করতে পারেন, এবং এই কিওয়ার্ড রিসার্চ যদি আপনি করে দেন, আপনি অবশ্যই বায়ারকে এটা বলতে পারেন যে আমি একটা প্রো লেভেল কিওয়ার্ড রিসার্চ করে দেব। এটা আপনি দাবি করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার একটা কথা বলি, যদি এমন হয় বায়ার কোনো কারণে যদি মনে করেন বলছে তার 50টা কিওয়ার্ড লাগবে, সে $20 বেশি দিবে না, দিতে চাচ্ছে না, ওকে ফাইন, $20 বেশি দিবা না, কোনো সমস্যা নেই। এই ভ্যালু দিবেন, এই ভ্যালু দিবেন, এইটা দিবেন, এই তিনটা থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। তিনটা বের করার সময় তো আমার নেই, কারণ তিনটাই ম্যানুয়ালি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা করতে হবে আমার, সবচেয়ে বেশি সময় যাবে আমার এখানে। তো তিনটা দেওয়ার আমার পসিবল না, আমি সর্বোচ্চ যে কোনো একটা ভ্যালু দেব। যদি না, আমি বলছি কি, যদি 50টা কিওয়ার্ডের জন্য সে বলে যে $20 কাজ আমার, এটা 50টা কিওয়ার্ড তোমাকে রিসার্চ করে দিতে হবে, আমি বেশি দিব না, ঠিক আছে দিও না, আমি করে দেবো তোমার কাজ, তখন তাকে করে দিবেন, এইভাবে করে দিবেন। সব এখানে তিনটা ভ্যালু দেওয়ার দরকার নেই, দুটা ভ্যালু দেন, একটা ভ্যালু দেন, তিনটা ভ্যালু কেন দিতে যাবো আমি কষ্ট করে? কিন্তু যদি এমন হয় যে না 50টা কিওয়ার্ড বের করে দিতে বলছে, $50 আপনাকে দিবেন, তাকে দেন, তিনটা ভ্যালু বের করে দেন, কারণ টাকা তো সে দিচ্ছে আপনাকে, পার কিওয়ার্ড $1 দিচ্ছে আপনাকে। সো $1 মানে কি? 70 টাকা, নিম্নে 70 টাকা। তার মানে 70 টাকা সে আপনাকে দিবে এক একটা কিওয়ার্ডের জন্য। আপনি একটা কিওয়ার্ডের জন্য কি আধা ঘন্টা, মানে আধা ঘন্টা বাদ দিলাম, 10 মিনিট টাইম দিবেন না? অবশ্যই দিবেন। রিপোর্টটা কি ইউজ হবে? রিপোর্টিং দেখাচ্ছি না আমি এখন, আমি আগে রিসার্চ দেখাচ্ছি, রিপোর্টিং কিছু বলিনি। হ্যাঁ, অল ইন টাইটেল আর অল ইন ইউআর এটা বিলো কত হলে বিলো কম্পিটিটিভ বা সেটা আমি কাজ করব? আমি এটা বলছিলাম, কারণ আছে বলেন। Below 500 no competitive, 500 to 1000 medium competitive, and higher than 1000 high competitive. ঠিক আছে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সামহাও যে কিওয়ার্ডগুলি মান্থলি সার্চগুলি বেশি হয়, এগুলি কি দেওয়া যায় না? বলি 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 এবার একটু মার্কেট প্লেস নিয়ে কথা বলি। রিসার্চ এই যা দেখছেন খুব সহজ লাগছে আমি জানি, রিসার্চ করতে দেই মাথার ঘাম ছুটে যাবে, যতই বলেন না কেন, ডিলিট করেন বা না করেন। সেই জন্য একটা রিসার্চ করছি, মাত্র 25টা কিওয়ার্ড দিছি বাইরে, 3 ঘন্টা সময় লাগছে 25টা কিওয়ার্ড বের করতে। এখন বললেন 25টা কিওয়ার্ড যে দিয়েছেন এর মধ্যে ডাটা কি কি দিছিলেন, ডাটাটা যদি দেখাই আরো মজা লাগবে। অনলি 3টা ডাটা দিয়েছি, অ্যাভারেজ মান্থলি সার্চ, সিপিসি আর কিওয়ার্ডস, আর কোনো ডাটা দেই নাই। তাই আমার 3 ঘন্টার উপর সময় লাগছে একটা কিওয়ার্ড রিসার্চ করতে, কারণ কিওয়ার্ড যে 25টা বের করছি, 25টার জন্য আমার 2-3 হাজার কিওয়ার্ড দেখতে হয়েছে। ব্রেন প্রেশারটা স্যার 500 or 500? কিসে অল ইন ইউআর 500? আচ্ছা,
কত আসছে? কত আসছে? এইটা আমার বের করা না, ওই লোকাল ডিসকভারে যে কয়টা বের করা আছে প্রত্যেকটা, ইভেন এমন আছে জিরো, ইভেন এমন আছে যার জিরো, কোনো সার্চ কি নাই, ভলিডেটেড নাই। এটা বের করছে স্টুডেন্টরাই বের করছে। কেন বের করছে? তাদের লেখাকে র্যাঙ্ক আনার জন্য তারা এটা করছে। আপনাদের মতে আদার্স যে ব্যাচগুলো ছিল এইগুলো তারাই করছে, তারাই রিসার্চ করে বের করে তারাই এই ধরনের কিওয়ার্ড বের করছে, আমি বের করিনি এগুলো। আচ্ছা সরি, আমার ভ্যালুয়েবল কিওয়ার্ড দরকার নাই। আমার কথা হচ্ছে এই কিওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট কিছু হলো সার্চ ভ্যালু আছে। গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে অ্যাটলিস্ট সার্চ পড়ে। কিভাবে এটা তৈরি হয়েছিল নিয়ে সার্চ না পড়তে পারে, গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে সার্চ পড়ে। আমার আর্টিকেলটা এখন না হোক, কোন একটা টাইমে আমাদের গ্র্যান্ড ক্যানিয়নের জন্য হয়তো বা র্যাঙ্কে আসতে পারে। কখনো টাইটেল অপটিমাইজেশন আসেনি আপনাদের? টাইটেল অপটিমাইজেশন দিন বলবো। এই টাইটেল অপটিমাইজেশনের রিজনটা কি তখন বলবো, এখন বলে লাভ নেই, এখন বুঝবেন না, তখন বলবো। এখন বলি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, তাহলে আপনারা অনায়াসে খুঁজে পাবেন 500, যেটা বললাম 500 নিচে খুঁজে পাবেন, কিন্তু সেই রকম খুঁজতে হবে, বাঁচতে হবে। তারপর আরেকটা বিষয় বলি, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে অলওয়েজ টার্গেট করেন লং টেল কিওয়ার্ড, অলওয়েজ টার্গেটে জান এটা লং টেল। আরেকটা বিষয় একটু বলি, যদি মাথায় প্রবলেম থাকে এলএসআই আসে না, মানে কিওয়ার্ড ইউজ করবো কিন্তু এলএসআই ভার্সন পাচ্ছি না, মন থেকে আসছে না কিছু, একটা টুলস আছে এর জন্য। এই টুলটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। আপনারা যদি ইচ্ছা হয় এই টুলটা ইউজ করতে পারেন এলএসআই ভার্সন খোঁজার জন্য বা এলএসআই করার জন্য। যদি এরকম হয়, মনে করি দেখেন ওয়েট লস মাথায় আসতেছে না, ওয়েট লস দিয়ে অ্যাকচুয়ালি এলএসআই কি করা যায় সে আপনাকে অনেকগুলো সাজেস্ট দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে চাইলে পছন্দ মতো এলএসআই ভার্সনটাকে ইউজ করতে পারেন, তবে অবশ্যই রিলেটিভ আছে কিনা এর সাথে ম্যাচ করে কিনা বুঝে তারপর, ঠিক আছে? সো কিওয়ার্ড রিসার্চ যখনই করবেন, যার জন্যই করেন না কেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনি তাকে কি ডাটা দিচ্ছেন এবং আপনি তাকে সে কোন উপরে নাম দেওয়া আছে। অনেকগুলো টুল দেখালাম, তাই না? মনে রাখেন। হ্যাঁ, এটাই কষ্টের, মাথা রাখাটা কষ্ট। এটা মজার কথা বলি, আমার ফার্স্ট ব্যাচ যখন আমি নিই, ফার্স্ট ব্যাচ, তখন তাদের আমি অনলি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেছি, কোনো টুল দেখাই, কোনো টুল না। এখন বলবেন যে কেন দেখান না? যখনই 8টা 10টা দেখাবো তারা হয়তো গুলায় ফেলবে, তারা হয়তো বুঝতে পারবে না। কিন্তু এখন কেন দেখাইছি? তাহলে এখন দেখাই এই জন্য যে আমি মনে করি যে আসলে 30 জনকে একটা জায়গায় 30টি স্টুডেন্ট থাকে, 30 জন স্টুডেন্ট কি খুশি করা আমার পক্ষে সম্ভব না। আমার দেখানো দরকার, আমি দেখাই দিই, শিখাই দিই, যে কজন ধরে রাখতে পারে তাদের ব্যাপার। এটা যদি না দেখাই অ্যাকচুয়ালি, তাহলে প্রপারলি অনেক সহজ ওয়েতেও যে কিওয়ার্ড বের করা যায় কিওয়ার্ড প্ল্যানার ছাড়া, এটাও জানা দরকার। হতে পারে আপনি শুধু কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে চাচ্ছেন না। আমি যেমন কিওয়ার্ড প্ল্যানার কখন ইউজ করছি, একদম লাস্টে যে আগে কিওয়ার্ড জেনারেট করেছি, তারপর কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করছি। সো এই কিওয়ার্ডগুলোর, এই টুলগুলোর ইউজটা বুঝতে হবে, জানতে হবে। আপনি একজন এসইও এক্সপার্ট হিসেবে আপনি শুধু আপনার বায়ার জিজ্ঞেস করলো তুমি কি কি কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি টুল ইউজ করো, আপনি বললেন আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি, আর তো কিছু জানি না, আমি জানি এরকম একটা সমস্যা। অ্যাটলিস্ট বলতে যেন পারেন যে আমি আমার এই প্রসেসে এই কিওয়ার্ডগুলো বা এই এই টুলগুলো ইউজ করি, তাহলে তো সে আপনাকে কাজ দিবে না। আর মার্কেট প্লেসে যেটা বলেছিলাম যে কাজের ভ্যালু কিন্তু আপনার সর্বোচ্চ
সর্বোচ্চ যদি যায় পার কিওয়ার্ড $1, সর্বনিম্ন গেলে 20 সেন্ট টু 30 সেন্ট এরকম। এর বেশি দিবে না বা এর কমও না করা ভালো। খবরদার এই কাজ কখনো করবেন না। আমি যেহেতু নতুন আছি, বায়ারকে বলি তোমার আমি 100 কিওয়ার্ড দিয়ে দেবো $10, গ্রেট অফার, এই অফার দিতে যান না। কারণ আপনি আপনার নিজের ভ্যালু কমাচ্ছেন, সাথে আদার্স যে ফ্রিল্যান্সাররা আছে তাদের ভ্যালু কমাচ্ছেন। নিজে তো ডুবতেছেন আর আদার্সদের নিয়ে ডুবতেছেন। ওই বায়ারের একটা ইন্টেনশন এরকম তৈরি হয়ে যাবে যে এরকম তো আমি আরও পাবো যাদের দিয়ে এত লো কস্টে কাজ করানো যায়, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে। বাঙালি একটা ফিল্ড এরকম তৈরি করে ফেলছে। $100 কাজ সে বিট করে $3, কারণ সর্বনিম্ন লোয়েস্ট বিট $3 করা যায়, নিচে করা যায় না। তাই বিষয়টা এরকম, স্যার আমি পাটা ধরে বসে আছি, আপনি কাজটা দেন, শুধু আমার কাজ দরকার, কাজ করব ফ্রিতে। এইরকম কাজ করেন না, মার্কেটপ্লেস নষ্ট করেন না। আমাদের নিজেদের ভুলে, নিজেদের দোষে মার্কেটপ্লেসগুলো নষ্ট করি আমরা। আপওয়ার্ক এত ভালো একটা মার্কেটপ্লেস পচাই ফেলছে বলতে গেলে। এখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করেন না, অ্যাপ্রুভ দেয় না। বর্তমানে গত 1 মাস যাবত আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় না, কারণ আমরাই পচাচ্ছি মার্কেটটাকে। হ্যাঁ, 100% না থাকলেও সমস্যা নেই, খালি অ্যাপ্রুভ থাকলেই হয়েছে। 100% কিভাবে করতে আমি করে দেবো। আচ্ছা, এখন কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আজকের পার্টটা আমরা যা দেখালাম, কি অবস্থা? মনে হচ্ছে তো ঘুমাচ্ছেন, কি হয়েছে বুঝতে পারছেন? স্যার অনেকটা বুঝছি, কিন্তু একবারে দেখলাম তো একবারে দেখতে ভোলা যাচ্ছে। একটা বিষয় বলি, এসইওর কাজের মধ্যে মজার যদি কোনো কাজ থাকে সেটা কিওয়ার্ড রিসার্চ। প্রচুর মজার একটা কাজ, হিউজ মজার। প্রচুর মজার বলতে গেলে আমার কাছে সবচেয়ে মজার পার্ট মনে হয় এটা, খুব মজা লাগে কিওয়ার্ড রিসার্চ পার্টটা। তারপরে বলতে গেলে অন পেজ, এটাও মজা। সবচেয়ে বোরিং পার্ট যদি থাকে, এর মতো বোরিং কিছু আমার কাছে, মানে বিরক্তি লাগে, নিজের বিরক্তি লাগে, অসম্ভব বিরক্তি লাগে। হ্যাঁ, ব্যাকলিংক টুল। আচ্ছা, সো আপনারা এসইওর একটা পার্ট কেবল দেখলেন, যেটা কিওয়ার্ড রিসার্চ। এবং একটা কথা বলি, কিওয়ার্ড রিসার্চেরই কাজ আছে মার্কেটে, শুধু কিওয়ার্ড রিসার্চের। চাইলে এই পার্টে নিজের এক্সপার্টিস দেখিয়েও কাজ নিতে পারেন, আর্ন করতে পারেন, সেটা কম হোক বেশি হোক করতে পারেন, স্টার্ট করতে পারেন। সো কিওয়ার্ড রিসার্চ পার্টটা সবাই এবার একটু বলি। বাসায় প্রত্যেকে ইন্ডিভিজুয়াল টাস্ক থাকে, প্রত্যেকে। আপনারা যে যে নিশে ইচ্ছা কিওয়ার্ড রিসার্চ করেন, কোনো প্রবলেম নাই। 30টা কিওয়ার্ডের একটা রিপোর্ট দিবেন আমাকে। এখন বলবেন রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় সেটাই তো দেখার নাই, কিচ্ছু করার নেই। আমরা এক্সেলে রিপোর্ট দিই, রিপোর্ট এক্সেলই হবে। রিপোর্টটার চেহারা কি হবে এটা আমি এখন দেখাবো না, আপনারা দেন, তারপরে কথা বলবো যে রিপোর্ট অ্যাকচুয়ালি কি চেহারা দেখতে হয়। স্যার ওই